অনেক কিছুই খালি চিন্তা করি, আরে এটা করতে পারলে তো ভালো হতো, রাইট? এরকম তো একটা সলিউশন দরকার, এরকম অনেক কিছু চিন্তা করছি। কিন্তু দ্য থিং ইজ, এই আইডিয়া থেকে এক্সিকিউশন এবং প্রোডাক্ট বানানোর যে পার্টটা, এই পার্টটা এত ইজি না। যেরকম আমি সিএনজি দিয়ে বা রিক্সা দিয়ে, গাড়ি দিয়ে, যেটা দিয়ে, বাস দিয়ে আস্তে আস্তে যেমন আইডিয়া চিন্তা করতে পারি, প্রোডাক্টটা আমি ওভাবে ডেভেলপ করতে পারি না। সো আনফর্চুনেটলি মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে আইডিয়াই থেকে যায়, প্রোডাক্ট আর হয় না। এবং কয়দিন পরে আমি অনেক করি, সেটা আমার আইডিয়া ছিল, আমি কেন কাজ করলাম না, আরে ওই আজকে এত ফেসবুকে এখন অ্যাড দেখতেছি, আইডিয়াটা তো আমার ছিল, আমি তো এটা করতে পারতাম, রাইট? সো এই আইডিয়া থেকে প্রোডাক্টের জার্নি, হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আপনি যদি স্টার্ট আপ জার্নিটাকে ভাগ করেন অনেক ফেজে, সো প্রথম ফেজটা হচ্ছে আইডিয়েশন, তারপরেরটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এবং তারপরেরটা হচ্ছে ওটাকে ধরে রাখা টিল টু স্কেল আপ, একটা নেক্সট লেভেল যাওয়া পর্যন্ত, রাইট? সো আইডিয়া থেকে যে একটা প্রোডাক্টে যাবেন, এই পার্টটা অনেক টাফ। কেন টাফ? কারণ আমার মাথায় এখনও 10-15 আইডিয়া আছে, রাইট? কিন্তু আমি যখন এটা থেকে একটা প্রোডাক্টে যাব, আমি কিন্তু একই সাথে 20টা প্রোডাক্ট করতে পারবো না। আমার মাথায় যতগুলো আইডিয়া আছে আমি অতগুলো কিন্তু প্রোডাক্ট করতে পারবো না, রাইট? সো অনেকেরই এই জায়গাতে একটা সমস্যা হয় যে আমার কাছে যখন আইডিয়া আছে, আই ফিল গুড যে আরে আমার তো একটা আইডিয়া আছে, আমি কিছু একটা করবো। ওই যে পরীক্ষার আগে হতো না, হ্যাঁ লাস্টের দিন পড়বো, পড়তে আর পড়া হয় নাই কোনো দিন। সো ওই রকম অবস্থা। সো আমাদের অনেকের আইডিয়া আছে, এবং আমরা ওখানে অনেক গুড ফিল করি যে আমার কাছে একটা আইডিয়া আছে, আমি আজকে এই সেমিস্টার শেষ হলে সেমিস্টারের মধ্যে করব, তারপরে বা গ্র্যাজুয়েশন শেষ হোক তারপরে করব, বা এই কয়েক মাস একটু টাকা পয়সা দরকার, টাকা পয়সা জমাই তারপরে করব, এই করব করতে করতে আমি করি না, অন্য কেউ করে ফেলে, অ্যান্ড দেন আই রিগ্রেট যে আরে এটা আমার আইডিয়া ছিল, আরে আমি তো ওইখানে বলছিলাম, ওই আমার আইডিয়াটা মাইরে দিছে, রাইট? এইরকম টাইপের একটা হতাশা তৈরি হয়। সো দ্য থিং ইজ, একটা কথা বলে, আপনি যখন একটা আইডিয়া নিয়ে কাজ করছেন, আপনি চিন্তা করতে করতে আরও 20 জন পৃথিবীতে ওই সেম আইডিয়া নিয়ে চিন্তা করে ফেলছে, বা একটু বেটার আইডিয়া নিয়ে। কারণ পৃথিবীতে 800 কোটি লোক, 700 সামথিং কোটি লোক। সো আইডিয়াগুলো ইউনিক না, হ্যাঁ, সব আইডিয়া সেম মোস্ট অফ দ্য টাইম, মানে একই ক্যাটাগরির আইডিয়াগুলো সেম। ফর এক্সাম্পল, ফেসবুকের আইডিয়া যদি চিন্তা করেন, ফেসবুকের আইডিয়াও সবাই একই এক্সাম্পল দেয়, আই গেস ইউ হ্যাভ হার্ড দিস লট অফ টাইম, যে ফেসবুকের আইডিয়ার মতন হাই ফাইভ ছিল, রাইট? আরও অনেকগুলো ছিল, নামও এখন মনে নেই, মাই স্পেস না কি জানি, এরকম আরও অনেকগুলো ছিল, রাইট? সো একসময় ওগুলো অনেক ভালো চলছে, কিন্তু আইডিয়া কিন্তু সেম। ফ্রেন্ড স্টার ছিল, ফ্রেন্ড লিস্ট ছিল, অনেক কিছু ছিল। সো একসময় যখন ওই যে হাই ফাইভ চলতো, আমার বন্ধুরা 2008 সালের দিকে আমার বন্ধুরা সবাই ফেসবুক কয়েকজন চালানো শুরু করছে যারা ওভারটেকি। আমি বলতাম যে দূর ফেসবুক মানুষ চালায়, আমি হচ্ছে হাই ফাইভ চালাই, আমার এত পুরনো মানে প্রোফাইল, অনেক ছবি আছে, অনেক লাইকস কমেন্টস অনেক আছে, তাই না? সো ওটা ছেড়ে আসা কিন্তু টাফ, রাইট? কিন্তু ওই অনেকেই তখন ফেসবুক চালানো শুরু করছে, একই আইডিয়া, কাইন্ড অফ সেম, ওটাতে খালি নোটিফিকেশন দেয়, বা হাই ফাইভটা অনেক ডাল হয়ে গেছিলো, জিফগুলো যখনই চলতো। ফেসবুক এটা 7-8 বছর পরে যে লঞ্চ করছে জিফ চালানো, তাই না? হাই ফাইভে এটা ওই সময় চলতো, কালারফুল পুরা প্রোফাইল নিজের এডিট করা যেত, রাইট? সো আইডিয়াগুলো ইউনিক না, এটা হচ্ছে সবচেয়ে আগে স্বীকার করতে হবে। সো আমি যদি চিন্তা করি যে এটা আমার আইডিয়া এবং এটা নিয়ে অন্য কেউ কাজ করতে পারবে না, তো এটা আমি নিজের মনে মনে নিজেকেই প্রতারণা করবো এবং নিজের মনে মনে কষ্ট পাবো। অ্যাকচুয়ালি এটা দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে যদি একটা আইডিয়া থাকে, 500টা আইডিয়া থাকে, একটা আইডিয়া নিয়েই নেমে যেতে হবে। সো আমাদের মুনির হাসান ভাই আছেন, উনি একটা চমৎকার কথা বলেন যে পথে নামলেই পথ চেনা যায়। সো লাইক অফকোর্স আপনি যতক্ষণ না পর্যন্ত এই জার্নিতে যাবেন, আপনি কোনোদিনও ওই জার্নিটা বুঝতে পারবেন না। সো লেটস গেট ব্যাক ইনটু দ্য টপিক। সো আইডিয়া থেকে প্রোডাক্ট। সো আইডিয়া থেকে প্রোডাক্টের সবচেয়ে আগে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় ইম্পর্টেন্ট জিনিস হলো আইডিয়া না খোঁজা, একদমই আইডিয়ার পিছে না দৌড়ানো। সবসময় আমরা বলি আমার একটা আইডিয়া আছে, আইডিয়া আমার দরকার নাই। আপনি দেখেন 100 মানুষের কি প্রবলেম আছে, নিজের একটা আইডিয়া দরকার নাই। আপনি দেখেন 100 মানুষের কি প্রবলেম আছে, ওই প্রবলেমটা সলভ করার জন্য কিছু কাজ করার দরকার। সেটা একটা সার্ভিস বেস হতে পারে, সেটা একটা প্রোডাক্ট হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। যদি ওটা আমার আইডিয়াটা একটা প্রবলেম থেকে আসে, দেন দ্যাটস দ্য আইডিয়া আই শুড ওয়ার্ক অন। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বিকাশ, রাইট? সো আমার স্লাইড ছিল, আনফর্চুনেটলি যেহেতু অনেক লেট করছি, স্লাইড লাগালাম না। সো বিকাশের যদি আপনি অ্যাডগুলো একটু মনে করার চেষ্টা করেন, হ্যাঁ, জাস্ট ভিজুয়ালাইজ যে বিকাশের অ্যাডগুলো, আপনি দেখবেন যে বিকাশের অ্যাডে কোনো সেলিব্রিটি নাই, রাইট? যদি আমাদের হলের নাম সেলিব্রিটি, বাট হোয়াটএভার। সো বিকাশের অ্যাডে কোনো সেলিব্রিটি নাই,
কোনো ক্রিকেটার নাই, কোনো মডেল নাই, কোনো সাবিলা নূর, হোয়াট এভার, ফারিয়া নূর, কেউই নাই, রাইট? সো বিকাশের অ্যাডে কি আছে? বিকাশের অ্যাডে নর্মাল মানুষ, গ্রামের একজন লোক দিছে, ওই আগেও কোনো টিভিসি কিছুই করে নাই, কোনো লাক্স সুন্দরী না, কিছুই না, কিন্তু বিকাশ স্টিল ওয়ার্কস। কারণ কি? কারণ এই আইডিয়াটা আসছে একটা প্রবলেম থেকে। বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা গার্মেন্টসে কাজ করে, যারা রিক্সা চালায়, যারা ঢাকায় কাজ করে, ফ্যামিলি বাসায় থাকে, অনেক কর্পোরেট জব করে, ভালো জব করে, ঢাকায় থাকে, ফ্যামিলি থাকে গ্রামে। ওদের টাকা পাঠাতে লাগে, যেটা ওদের ওই সময় লাগে। আগে ওই যে অনেক ম্যানুয়াল চ্যানেলে যেত, একদিন 2 দিন টাকা নিয়ে যেত, দিত কি না, কম দিত, বেশি দিত, এগুলো সবসময় একটা প্রবলেম ছিল। সো বিকাশের আইডিয়াটা কিন্তু কোত্থেকে আসছে? একটা প্রবলেম থেকে আসছে, এবং দ্যাটস ওয়াই ইট ইজ বিং সাকসেসফুল। এবং কেনিয়াতে একটা সেম কাইন্ড অফ আবার আইডিয়া, কিন্তু বিকাশের আইডিয়া ইজ নট সামথিং যেটা প্রথম বাংলাদেশে ইনোভেশন করা হয়েছে। বিকাশের মতন এমপেসা ছিল কেনিয়াতে। সো বিকাশ অলরেডি সারপাসড এমপেসা। এমপেসার যত পরিমাণে রেভিনিউ হয় বা ট্রানজ্যাকশন হয়, ওটা সারপাসড হয়ে গেছে। সো বিকাশের এত মার্কেট, মানে অনেক মার্কেটিং করছে অফকোর্স, বাট দ্য থিং ইজ ওই এলিমেন্টগুলো ইউজ করতে হয়নি নর্মালি, যেগুলো অন্য প্রোডাক্টের জন্য হয়। যখন আপনার প্রোডাক্টটা মানুষের প্রবলেম সলভ করছে না, তখন হচ্ছে অনেক কিছু দিতে লাগবে। আপনার ক্রিকেটার দেখাতে লাগবে, ক্রিকেটার ব্যবহার করতেছে, এই ব্যবহার করতেছে, ওই ব্যবহার করতেছে, কারণ ওটা মানুষের নিড না, ওটা অনেক পুশ করতে হয়। একটা এক্সাম্পল দেই, যদিও অফকোর্স সবগুলোই তো আমাদের আমাদের এই টেক ইন্ডাস্ট্রিরই মেম্বার অফকোর্স। সো আমরা এক্সাম্পলগুলো শেয়ার করতেছি জাস্ট টু লার্ন, নট টু লাইক কাউকে বড় দেখানো বা ছোট দেখানোর জন্য না। আপনার যদি মনে হয়, একটা মেসেঞ্জার বেরোয়েছিল এই বিপিএল এর সময়, মনে হয় রিং আইডি নামে, রাইট? সো হিউজ অবস্থা, ওরা খুব স্পন্সর করছে এই ক্রিকেটে কি বলে, স্টেডিয়ামে গেলেই দেখা যেত রিং আইডির অ্যাডস, সবাই রিং আইডির গেঞ্জি পরছে, ভরা অবস্থা, আপনি যদি একটু মনে করেন। কিন্তু এখন রিং আইডি কিন্তু নাই, কারণ দ্যাট ওয়াজ নট এ নিড। হাজার এছাড়া অনেকেই বাংলাদেশি একটা মেসেঞ্জার নিয়ে কাজ করেছে, বাট দ্যাট ওয়াজ নট সাকসেসফুল বিকজ বাংলাদেশি মেসেঞ্জারের অ্যাকচুয়ালি কোনো নিড নাই। মেসেঞ্জারের নিড আছে দ্যাটস কানেক্টস মি উইথ এভরিওয়ান, যেটা আমার মেসেঞ্জার করতেছে, হোয়াটসঅ্যাপ করতেছে, ভাইবার করতেছে, রাইট? সো এগেন ভাইবার টাইবার এগুলো কিন্তু নতুন আইডিয়া না, আগেও ইয়াহু মেসেঞ্জার ছিল, সবই ছিল, বাট দ্য থিং ইজ হাউ দে আর ব্রিঙ্গিং দ্য সলিউশন, রাইট? সো যাই হোক, আবার ফিরে আসি মেন কথায়, সেটা হচ্ছে যে প্রোডাক্ট থেকে আইডিয়া থেকে প্রোডাক্ট। সো প্রথমে কথা হচ্ছে যে একটা প্রবলেম বের করতে হবে, যে প্রবলেমটা আপনাকে অনেকগুলো মানুষের সমস্যা সলভ করে। এবং এখন যে টেক স্টার্টআপের কথা না বলেন, এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট স্কেলেবিলিটি, রাইট? স্কেলেবল মানে কি? এগুলো কি মানে জাস্ট আমি ঢাকায় অফিস করলাম, দিনাজপুরে অফিস করলাম, দিস ইজ নট স্কেলেবিলিটি। এটা হচ্ছে যে কত লোক আপনার সলিউশনটা ইউজ করতে পারছে, কত বিলিয়ন লোক এটা ইউজ করতে পারছে। সো আপনার সলিউশনটা কি 1000-এর জন্য নাকি 1 বিলিয়নের জন্য? সো এই সমস্যাটা আপনাকে বুঝে বের করতে হবে। এখন সবাই একটা টার্ম ইউজ করতেছে এই ইন্টারন্যাশনাল যারা স্টার্টআপ সিনে, সেটা হচ্ছে নেক্সট বিলিয়ন ইউজার্স। সো নেক্সট বিলিয়ন ইউজার মানে কি? সো নর্মালি বলা হচ্ছে যে এই যে মানে যারা আমেরিকাতে থাকে, ইন্ডিয়াতে থাকে, যারা একটু অলরেডি টেকি এডুকেটেড অ্যান্ড দে হ্যাভ মানি অ্যান্ড এভরিথিং, সো ওদের জন্য যে সলিউশন হওয়ার কথা ছিল ইনোভেশন, এই অ্যাপস, সার্ভিসেস অ্যান্ড এভরিথিং, ওগুলো মোটামুটি ওই মার্কেটটা অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, অনেক হাই লেভেলের কিছু করার জায়গা কম। কিন্তু এই মার্কেট, যেটা আমাদের মার্কেট, যেটা ইন্ডিয়ার মার্কেট, যেটা শ্রীলঙ্কার মার্কেট, আমরা হচ্ছে নেক্সট বিলিয়ন ইউজার্স। সো আমাদের যে নিডটা, এই নিডের জন্য সলিউশন বের করা হচ্ছে নেক্সট বিলিয়ন ইউজারকে টার্গেট করেই বের করা উচিত। সো আপনার ঠিক আছে, একটা প্রবলেম বের করলেন, প্রবলেম থেকে তাহলে সলিউশন কীভাবে বের করবেন? এগুলোর জন্য অনেকগুলো টুল আছে, হ্যাঁ। আপনি একটু অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন যে আপনি একটা প্রবলেম থেকে সলিউশনের দিকে কীভাবে যাবেন। কিছু মেথডস আছে, ডিজাইন থিঙ্কিং আছে, অনেক কিছু আছে এরকম, হ্যাঁ। সো আপনি যদি ধরলাম, ঠিক আছে, আপনি একটা থেকে একটা সলিউশনে গেলেন, একটা আইডিয়া পেলেন, হ্যাঁ ঠিক আছে, আমি ঢাকার জন্য এই কাজটা করব। সো আমি আমাদের একটা এক্সাম্পল দিই, এটা কোনো মানে মানি মেকিং সফটওয়্যার না, এটা একটা পাবলিক গুডস, সোশ্যাল গুডস অ্যাপ। সেটা হচ্ছে আমরা ঢাকা সিটির পাবলিক টয়লেট ম্যাপ বানাচ্ছি, টাকা পয়সা নাই, বাট দ্য থিং ইজ আমরা যেহেতু সোশ্যাল গুড কোম্পানি, সো ইট ফিলস আর কি আমরা ইম্প্যাক্টটা ফিল করি। সো যাই হোক, সো এটার জন্য কী করলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখলাম যে ঢাকা সিটিতে পাবলিক টয়লেট খুঁজে পাওয়া যায় না, প্রবলেমটা ছিল, সলিউশনটা হলো একটা অ্যাপ বানালাম, ওটার SMS সার্ভিস দিলাম, এখন ওয়েবসাইট সার্ভিস দিলাম, এখন আর অন্যান্য সার্ভিসেস আছে যে পাবলিক টয়লেট খুঁজে দেওয়ার জন্য। সো ঠিক আছে, এখন কি করতে হবে? প্রবলেম থেকে আইডিয়া পেলাম, আইডিয়া থেকে এখন আমাকে কি বানাতে হবে? এখন আমাকে বানাতে হবে প্রোডাক্টটা। প্রোডাক্টের জন্য আমার কি দরকার? কে বানিয়ে দিবে প্রোডাক্টটা, তাই না?
প্রোডাক্টটা কে বানিয়ে দিবে? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 3টা। 1 নম্বর আপনার নিজের টিমই বানাতে পারে, 2 নম্বর হচ্ছে ইউ ক্যান হায়ার এ টেকনোলজি কোম্পানি, বাংলাদেশে অনেক সফটওয়্যার কোম্পানিস আছে, তাদের কাছে যেতে পারেন বানিয়ে দিতে। আর 3 নম্বর হচ্ছে যে ফ্রিল্যান্সার, আপনি যে কোনো একটা অনলাইন freelancer.com, ওডেস্ক অথবা এরকম যতগুলো আছে, আপওয়ার্ক, এগুলোতে আপনি পোস্ট দিতে পারেন টু বিল্ড ইউর সফটওয়্যার। বাট দ্য থিং ইজ, সবচেয়ে প্রেফার্ড ওয়ে is to have your own co-founder, যে একটু টেকনোলজিক্যালি নলেজড এবং বা আপনিও যদি নিজেও করতে পারেন। হ্যাঁ, মোস্ট অফ দ্য থিং আপনি যেটা বানাবেন ওটা অনলাইনেই পাওয়া যায়, ওই সার্ভিসেসগুলো আপনাকে শুধু জাস্ট প্লাগিং করতে হবে। সো এরকম আপাতত জোড়াতালি দিয়ে কাজ করে এরকম একটা সলিউশন বানানো, এটাকে বলা হয় এমভিপি। এমভিপি মানে কি? এমভিপি মানে হলে মিনিমাম, এম ফর মিনিমাম, ভি ফর ভায়াবল, পি ফর প্রোডাক্ট। সো মিনিমাম ভায়াবল প্রোডাক্টে আগে যেতে হবে। এটা কি করে? এইটা কাজ করে যে আপনার কাজটা আপনি মানে টিপ দিলে হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল সেবা, আদনান ভাই আছেন সেবার, তো আমি জাস্ট ওটা একটু আইডিয়াটা ওভাবে শেয়ার করি। ফর এক্সাম্পল আদনান ভাইয়ের আইডিয়া আসলো, আমি এরকম একটা সার্ভিস বানাবো যে মানুষ বাসায় বসে ইলেকট্রিসিটি ঠিক করার লোকজন ডাক দিতে পারবে। তো কি করব? আমি আগে যদি এমভিপি বানাতাম, আমি আগে সিম্পল একটা যে কোনো একটা ফর্ম বানাতাম, HTML বেস বা ওয়ার্ডপ্রেস বেস একটা ফর্ম বানাতাম। ফর্মে ফিল্ড আছে, কাস্টমাইজ ফিল্ড আছে, আমি ওইটা দিয়ে আমার এই অর্ডারগুলো নেওয়া শুরু করে দিলাম। এই হলো আমার এমভিপি। এটা আরও ইজিলি করা যায়, আমি এটা গুগল ফর্ম দিয়ে করতে পারি। আর একটু টেকনিক্যালি করা যায়, এটা হচ্ছে স্ক্র্যাচ থেকে কোড করে করা যায়। সো দ্য ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু বিল্ড অ্যান এমভিপি, যেটা খুবই তাড়াতাড়ি বানানো যায়। অনেক আপনার টাকা লস হলো না, অনেক সময় লস হলো না, বাট ইউ ক্যান টেক ইট টু দ্য মার্কেট অ্যান্ড টেস্ট ইট আউট। সো এমভিপি হয়ে গেছে। নাও দ্য থিং ইজ ইউ হ্যাভ টু গো টু ইয়োর you have to go back to your customers, UX রিভিউগুলো নেওয়া, ইউজারের এক্সপিরিয়েন্স, ইউজার কী চাচ্ছে, আমার কাজটা অ্যাকচুয়ালি করে কি না। যদি না করে, এই যে কোডিংয়ের মতন, যদি না করে ইফেলস টাইপ, হ্যাঁ চলছে, এটাতে টাকা ঢালো, এটা ভালো করে বানাও, চলে নাই, গেট ইনটু অ্যানাদার আইডিয়া বা ইটারেট করেন আইডিয়াটা, একটু চেঞ্জ করে আবার করেন। যতক্ষণ না পর্যন্ত কাস্টমার জিনিসটা খাচ্ছে, কিপ চেঞ্জিং, গেট ব্যাক টু দ্য এমভিপি, meet people and take their reviews, and then just do like market research and everything again. So অনেক একটু শর্ট করে দিলাম, অনেক লেট করে আসছে আমি নিজেও। সো লেটস গেট, আচ্ছা আর কিছু কি বাকি আছে? হ্যাঁ, সো আচ্ছা প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা লাস্ট জিনিস যেটা শেয়ার করতে চাবো সেটা হচ্ছে জাস্ট থিঙ্ক যে ফেসবুক অ্যাজ এ প্রোডাক্ট। ফেসবুক একটা কি? চিন্তা করেন, ফেসবুক একটা টুল, বা একটু যদি ভেঙে বলেন, আমরা যে নর্মাল ফেসবুকটা ইউজ করি, দিস ইজ এ ওয়েবসাইট, রাইট? ফেসবুককে কিন্তু দেখলে কোনোদিনও ওয়েবসাইট মনে হয় না, মনে হয় ভাই এটা ফেসবুক, তাই না? কোনোদিন মনে হয় আমি একটা ওয়েবসাইটে আসছি, কোনো সরকারি ওয়েবসাইট আসছি বা কোনো বেসরকারি কোম্পানির ওয়েবসাইট, কোনোদিনও মনে হয় না। মনে হয় যে এটা ভাই একটা টুল, এটা সোশ্যাল মিডিয়ার জন্য টুল, আমার জন্য টুল বানানো হয়েছে। সো আপনি যখন, এবং আপনি চিন্তা করেন আপনি প্রত্যেক মুহূর্তে কত ছবি আপলোড করছেন। আমার কাছে স্ট্যাটাসটা ছিল বাট দেখাতে পারলাম না। সো এখন পর্যন্ত ফেসবুকের শুধু মেসেঞ্জার যে টুলটা ইনবক্স মেসেজ করে, এটা ইউজ করে 1 বিলিয়ন লোক পার মান্থ অ্যাক্টিভ ইউজার্স। হ্যাঁ, প্রত্যেক মাসে অ্যাক্টিভ ইউজার 1 বিলিয়ন লোক, 100 কোটি লোক ইউজ করে। ফেসবুক এই তুলনায় যতবার ডাউন যাওয়ার কথা ছিল, যতবার সমস্যা করার কথা ছিল, অত কিন্তু করে না। কেন করে না? কারণ তারা প্রোডাক্টের উপর অনেক ফোকাস করেছে, শুধু মার্কেটিং করে নাই। মেইন যে প্রোডাক্ট আপনার, মেইন যেটা আপনার ব্যবসা, সেইটার প্রতি অনেক ইনভেস্ট করেছে। হাজার হাজার লোক নতুন নিচ্ছে, রোজ রোজ নতুন ফিচার্স আসছে, এবং রোজ আরও বেশি লোকের জন্য সেটা এক্সপ্যান্ড হচ্ছে, রাইট? সো আমি আমারটা এখানেই শেষ করি। আর আমার ইউটিউবে সেম কাইন্ড অফ কিছু ভিডিওস আছে, মিডল ক্লাস মিলিনিয়ার্স অ্যান্ড দোজ কাইন্ড অফ থিং। আই গেস ইউ ক্যান চেক দোজ। আর হচ্ছে যে, অর মেবি ইন আদার টাইম উই ক্যান হ্যাভ সাম আদার সেশনস অ্যাজ ওয়েল। সো নেক্সট সেশনটা যেটা, সেটা হচ্ছে যে আপনি আইডিয়া ছিল, আপনি প্রোডাক্ট বানালেন, এখন আপনার প্রোডাক্ট আছে, এখন কি করতে হবে? কি করতে হবে? বিক্রি করতে হবে। সোজা কথা, স্টার্টআপস বিজনেস বিক্রি করতে হবে, সেল করতে হবে। সেল করার জন্য সবচেয়ে আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মার্কেট করা, প্রোডাক্টটাকে পণ্যজাত করা, র্যাপ করা, মোড়ক দেওয়া, সুন্দর করে মার্কেটেবল করে জিনিসটা মার্কেট করা, মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যে এই জিনিসটা আছে, right? So let's invite Riyad Sharir Hussain, Director of Basis and also CEO of Magnitude Digital, to take the session on how to market your startup. Please, Riyad bhai. Let's have a clap for him. আমার নাম হলো রিয়াদ। আমি
বেসিসের ডিরেক্টর প্লাস ম্যাগনিটো ডিজিটাল নামে একটা কোম্পানি, ওটার সিইও। সো আমি ফার্স্টে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই শুরু করার আগে, যে আমি কিন্তু পার্সোনালি কোনো টেকনোলজিক্যাল স্টার্ট আপ আনফর্চুনেটলি এখনও বানাই নাই, কোনো টেক প্রোডাক্টও বানাই নাই। সো আমি আমার যেই কথাগুলো বলবো, আমি এটা বলবো আমার বিজনেস এক্সপিরিয়েন্স থেকে, আমি যেভাবে অন্যান্য কাজ করেছি ওখান থেকে আমি আমার কিছু জিনিস শেয়ার করব। সো প্রথমত আমি যদি বলি যে আমার যে ডেফিনেশন অফ আ স্টার্ট আপ, আমার ডেফিনেশন অফ আ স্টার্ট আপ ইজ অ্যাকচুয়ালি আ বিজনেস দ্যাট স্টার্টস, মানে একটা ব্যবসা শুরু এবং ওটা টাকা বানাতে হবে। আমি আসলে ভ্যালুয়েশন গেমটাও আমি খুব একটা বুঝি না ব্যক্তিগতভাবে। আমি জাস্ট সিম্পল জিনিস বুঝি যে ব্যবসা করব, পকেটে টাকা ঢুকতে হবে এবং লাস্টে যে বেতন দেওয়ার পর যেই টাকাটা থাকবে ওইটাতে একটা প্রফিট থাকতে হবে। আমার কাছে ওইটাই স্টার্ট আপের মিনিং। সো আমি এখন পর্যন্ত যত বিজনেস করেছি সব কিছু আমি ওভাবেই দেখি। আমি গ্রোথ হ্যাকিং জিনিসটা ওভাবে টেকনিক্যাল টার্মসে আমি অত বুঝি না, কিন্তু আমি যেটা বুঝি হলো যে কীভাবে ওই বিজনেসটাকে বড় করা যায়, কীভাবে আরও টাকা কামানো যায়। সো আমি আমার লাইফ টাইমে খুব একটা বেশি জিনিস করি নাই, কিন্তু আমি কয়েকটা বিজনেস করেছি উইচ মাইট নট বি রিলেটেড টু আ টেকনোলজি স্টার্ট আপ কোম্পানি, বাট আমি ওইগুলোর থেকে আমার যে লার্নিং ইন মেকিং দোজ কোম্পানিজ সাস্টেইনেবল অ্যান্ড মেকিং শিওর যে আমি ওখান থেকে টাকা কামাচ্ছি, ওই উদাহরণটা আমি আপনাদেরকে, ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব ভেরি কুইকলি। সো আমি আমার একটা কোম্পানি যেটাতে আমি এই ফুল টাইম দেই হলো ম্যাগনিটো ডিজিটাল, যেটা হলো একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি। আমার কিছু রেস্টুরেন্ট বিজনেস আছে, যার মধ্যে আমার একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে, নাম হলো টোকিও এক্সপ্রেস। আর আমি 2 বছর আগে একটা বার্গারের ব্র্যান্ড বানিয়েছিলাম, নাম ছিল ওয়াও বার্গার। এবং এছাড়া আমি মানুষের, ফ্রম ম্যাগনিটো ডিজিটাল আমি মানুষের টেকনোলজি স্টার্ট আপকে মার্কেট করি, যেটার মধ্যে আমাদের সবচেয়ে নোটেবল হলো ওয়াও বক্স, যেটা হলো এখন বাংলাদেশে হাইয়েস্ট নাম্বার অফ অ্যাপ্লিকেশন ডাউনলোডস উইচ ইজ 65 লাখ, 6.5 মিলিয়ন ডাউনলোডস। অ্যান্ড গ্রামীণ ফোনের একটা মিউজিক প্ল্যাটফর্ম আছে, ওইটাও আমরা মার্কেটিং করি। সো এই দুইটা হলো আরেকজনের প্রোডাক্ট, আর আমার প্রোডাক্ট হলো ম্যাগনিটো ডিজিটাল, ওয়াও বার্গার আর টোকিও এক্সপ্রেস, যেটাকে আমি আমার স্টার্ট আপ হিসাবে দেখি। তো এইখান থেকে আমি আসলে যেটা শিখেছি যে আমার ডে ওয়ানে আমার টার্গেট ছিল আমার প্রথম দিন থেকে টাকা বানাতে হবে। ভ্যালুয়েশন গেম আমি যেটা বললাম আমি বুঝি না। সো টাকা বানানোর জন্য আমার কী করতে হয়েছিল, আমার 5টা পয়েন্ট আমি জাস্ট আপনাকে খুবই সংক্ষেপে বলবো, যে 5টা জিনিস আমার জন্য কাজ করেছিল। সো হোপফুলি এটা যেই কোনো টেকনোলজিক্যাল স্টার্ট আপের জন্য কাজ করবে। নাম্বার 1 ওয়াজ টিম কালচার। সো আমি যখন ম্যাগনিটো ডিজিটাল স্টার্ট করি, আমরা মেক শিওর করেছি যে আমাদের টিমের যে ফরমেশনটা, টিমের যে কালচারটা, দ্যাট হ্যাজ টু বি টোটালি ডিফারেন্ট দ্যান এনি আদার কোম্পানি। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার যে পিপল, আমার যে মানুষরা কাজ করবে, তারাই কিন্তু আপনার মেইন জিনিস। দে আর ইউর মেইন অ্যাসেটস। এটা একটা রেস্টুরেন্ট হোক আর একটা টেক স্টার্ট আপ হোক, সো ইউর পিপল আর দ্য মেইন থিং। সো আমি যখন ম্যাগনিটো শুরু করি, আমার পকেটে জানা ইনভেস্টমেন্টের টাকা ছিল, আমি প্রথম জিনিস করেছিল যে আমি একটা সুন্দর অফিস নিয়েছিলাম। বিকজ তার আগে আমি সবসময় বাড়িধারা ডিওএইচএসের একটা গ্রাউন্ড ফ্লোরে অন্ধকারের মধ্যে অফিস করতাম, যেখানে বাড়িওয়ালা এসে এরকম তাকায় থাকতো বিকালবেলা। সো আমার খুব ফ্রাস্ট্রেশন হতো যে কবে এরকম একটা উঁচা অফিসে যেতে পারবো। সো প্রথমেই আমি আসলে সব টাকা ঢেলে দিয়েছিলাম একটা সুন্দর অফিসে, কিন্তু সুন্দর অফিসটা 19 তলায় ছিল, অনেক আলো ছিল। এই জিনিসটার মেইন রিজন ছিল নট টু শো অফ যে আমার সুন্দর অফিস, বাট মেইন রিজন ছিল যে আমি যেন ভালো মানুষ অ্যাট্রাক্ট করতে পারি। বিকজ আমি নাহলে ওই বাড়িধারা ডিওএইচএসের ওই অফিসে থাকলে হয়তো বা ট্যালেন্ট দেখে পেতাম না আমার কোম্পানিতে কাজ করার জন্যে। সো দ্যাট ওয়ার্কড ওয়েল। সো তখন আমার ভালো ভালো মানুষ এসেছে এবং দে আর স্টিল দ্য অ্যাসেট অফ মাই অর্গানাইজেশন। সেকেন্ডলি আমার রেস্টুরেন্টেও সেম জিনিস আমরা করি, যখনই আমরা ওয়েটারকে নেই, বাবুর্চিকে নেই, আগেই বলে দিই যে তুমি আগে যে রেস্টুরেন্টে কাজ করেছো সব ভুলে যাও। আমাদের এখানে কালচার পুরো ডিফারেন্ট। আমরা মালিকরা নিজে সার্ভ করি। প্রতি টিউসডেতে আপনি আমার রেস্টুরেন্টে আসলে আমি আপনাকে নিজে সার্ভ করবো। আই ট্রাই টু ডু দ্যাট। সো আমরা সব মালিকরা ওইটাই করি। সো দ্যাট ইজ দ্য কালচার দ্যাট উই হ্যাভ বিল্ট। সো সিমিলারলি আই এম শিওর এই লার্নিং থেকে আপনারাও আপনাদের কালচার বিল্ড করতে পারবেন ফর ইয়োর টেকনোলজি স্টার্ট আপ। সেকেন্ড যেই জিনিসটা হলো এমফাসাইজিং অন ক্রিয়েটিং আ ব্র্যান্ড। এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাগেন আমি ম্যাগনিটোর এক্সাম্পল দিচ্ছি, কারণ আমি তো আসলে আমার এক্সাম্পল থেকে আমি কথা বলবো। আমার ম্যাগনিটোতে আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল 1.5 লক্ষ টাকা দিয়ে আমি একটা ব্র্যান্ড গাইডলাইন বানিয়েছিলাম একটা ইন্ডিয়ান গ্রাফিক ডিজাইনারকে দিয়ে। এটা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট ছিল না। কেন এত দাম দিয়ে আমি লোগো বানাবো? লোগো তো এমনি কেউ বানাতে পারে, ফ্রি বানায় দিতে পারে। বাট না, আমার মাথায় ছিল আমি 1.5 লক্ষ টাকা দিয়ে ওই টাইমে
যখন আমাদের পুরো ইনভেস্টমেন্টই ছিল এতটুক, একটা এত মোটা ব্র্যান্ড গাইডলাইন ম্যানুয়াল বানিয়েছিলাম, ম্যাগনেটোর ট্যাগলাইন, ম্যাগনেটোর ভিশন, ম্যাগনেটোর কালার থিম, ম্যাগনেটোর ফন্ট, এবং আজ পর্যন্ত আমাদের 4 বছর হয়েছে, উই স্টিল ফলো দ্যাট ব্র্যান্ড গাইডলাইন বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, সেম অ্যাজ মাই রেস্টুরেন্ট বিজনেসেস। ওখানে আমরা যেভাবে করে আমাদের ব্র্যান্ডিংটা করি এটার উপর যথেষ্ট টাইম খরচ করা হয়েছে। সো এখান থেকে লার্নিংটা হলো যে আপনাদের যে স্টার্ট আপটা হবে, এটা ডিজাইন, এটা যে ব্র্যান্ড রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আমরা ডিফার করি বাংলাদেশি কোম্পানি অ্যান্ড বিদেশি কোম্পানি। সো এইখানে আমি আপনাদেরকে বলবো যে এখানে যদি একটু এক্সট্রা ইনভেস্টও করতে হয়, যেই কোম্পানি আপনি করবেন, হোয়াট এভার ইন্ডাস্ট্রি ইউ ওয়ার্ক ইন, এই ব্র্যান্ড অ্যান্ড ডিজাইন এগুলাতে কোনো সময় ইউ ক্যানট, you have to invest. Third যে লার্নিংটা ছিল হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বাট আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং যেটা সব স্টার্ট আপরাই বলে, প্রোডাক্ট ইটারেশন আই থিঙ্ক ইজ দ্য অ্যাকচুয়াল টার্ম ফর দ্যাট। সো আমরাও করি রেস্টুরেন্টে, আমরা প্রতি মাসে নতুন মেনু আনি, আমার ম্যাগনেটোতে নতুনভাবে প্যাকেজ করি আমাদের সার্ভিসগুলোকে। সো সিমিলারলি আপনাদের যেই কোম্পানি করবেন, যে স্টার্ট আপ করবেন, ওখানে আপনার প্রোডাক্ট ইটারেট করতে হবে, মানে হলো নতুনভাবে কনজিউমার কাছে নতুনভাবে নিয়ে আসতে হবে আপনার সার্ভিসটা। সো এটা রেগুলারলি বদলাতে হবে। সো দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট। নাম্বার 4th পয়েন্ট হলো গিয়ে পিআর। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি যদি আপনার কোম্পানি নিয়ে কথা বলেন, ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনি যতই সাকিব আল হাসানকে নেবেন, তামিম ইকবালকে নেবেন, বাট দের ইজ নো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হু ইজ বিগার দ্যান ইউ, তাই না? সো আমার পাশে যে ফাহিম ভাই বসে আছেন, উনি হলো বিডি জবসের গিয়ে, বাট ফাহিম ভাই কিন্তু হ্যাজ পজিশন হিমসেলফ অ্যাজ সামওয়ান যে সবাই ওনাকে চিনে। সো উনিই কিন্তু ওনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিডি জবসের, তাই না? সো আপনি যেভাবে আপনার পিআরটাকে ড্রাইভ করবেন, এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ নিড টু মেক শিওর যে আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, এটার উপরে কিন্তু আমার ম্যাগনেটো ডিজিটাল এবং আমার রেস্টুরেন্টের একটা প্রভাব পড়ছে, কারণ আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করছি এটা হ্যাজ অ্যান এফেক্ট অন মাই কোম্পানি। সো আপনার পিআরটা যখন করবেন আপনার কোম্পানির বা আপনার নিজের, ইট হ্যাজ টু বি কিউরেটেড ওয়েদার ইউ লাইক ইট অর নট। এগুলা নিয়ে প্ল্যান করতে হবে আপনি কীভাবে মার্কেটের কাছে আপনার নিজেকে পজিশন করছেন, এবং এটা নিয়ে একটা প্ল্যান থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি যদি ট্র্যাকশন চান আপনার স্টার্ট আপে, পিআর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি কীভাবে হচ্ছে, মানুষ কীভাবে চিন্তা করে আপনার অর্গানাইজেশনকে। যেমন আমাদের ম্যাগনেটোকে শুরুর দিকে অনেকে মনে করতো একটা কুল প্লেস টু ওয়ার্ক ফর, এখনও যখন আমরা জবের দেই সবাই ম্যাগনেটোতে আসতে চায়, কারণ আমরা পিআর করে ওভাবেই করেছি যে ম্যাগনেটো মানেই হলো গুগলের মতন একটা অফিস, PS4 খেলা যায়। সো ওই PS4 খেলার ছবিগুলো আমরা ইচ্ছা করে দেই যেন মানুষ দেখে আবার মনে করে যে ওরকম সো এই ব্যাপারগুলো আসলে ইম্পর্ট্যান্ট, যে কীভাবে আপনি আপনার কোম্পানিটাকে দেখাচ্ছেন মানুষের কাছে, অ্যান্ড দ্যাট ইজ পিআর। এবং ফাইনাল যে জিনিসটা অ্যান্ড প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে আমরা বাংলাদেশে সবাই চেষ্টা করি অনেকগুলো জিনিস একসাথে করতে, যেটা অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি আমিও করি, কিন্তু সব কিছুর জন্যে একটা ডেডিকেটেড মানুষ থাকতে হবে এবং ফোকাসটা থাকতে হবে। আপনি অনেকগুলো জিনিস একসাথে করতে পারেন, কিন্তু আমার যেরকম অনেকগুলো বিজনেসে অনেকগুলো পার্টনার আছে, কিন্তু একটা না একটা পার্টনার কিন্তু একজন ফুল ডেডিকেটেড ইন ওয়ান অফ দ্য কোম্পানিজ, এটা হতেই হবে। আপনি 2টা কোম্পানির সিইও হয়তো বা ওয়ার্ল্ডে একজনই পারে হতে, উইচ ইজ ইলন মাস্ক, ওই পেরেছে, বাট আনফর্চুনেটলি আই এম নট দ্যাট অ্যান্ড মোস্ট অফ আস আর নট ইলন মাস্ক। সো আপনাদের ফোকাসটা ফুল রাখতে হবে, একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইয়োর বিজনেস। আমি স্টার্ট আপ বলবো না, আমি বিজনেসই বলবো, কারণ যে কোনো বিজনেসের জন্য ইউ নিড দ্যাট ফোকাস। আপনি একটা মুদির দোকান দেন, আপনি একটা চায়ের দোকান দেন, যেটাই করেন ফুল ফোকাস করতে হবে। সো আমার লাস্ট কথা হলো যে আমি 5টা পয়েন্ট বলেছি। একটা হলো টিম, পিপল অ্যান্ড কালচার, নাম্বার 1। নাম্বার 2 হলো এমফাসাইজ অন ক্রিয়েটিং আ ব্র্যান্ড অ্যান্ড ডিজাইনটা খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 3 হলো প্রোডাক্ট ইটারেশন, প্রোডাক্টটাকে কয়েকদিন পর পর চেঞ্জ করবেন। তারপর হলো পিআর, যে আপনি কীভাবে কোম্পানিকে রিপ্রেজেন্ট করবেন, এবং লাস্ট হলো ফোকাস অ্যান্ড এক্সিকিউশন। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রিয়াদ ভাই। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট সেশন ভেরি কুইকলি। আমাদের পরের সেশনটা হচ্ছে স্টার্ট আপ আড্ডা একটা, যেটার মেইন topic to talk about is growth, and আমি অনুরোধ করব আমাদের moderator M. Asif Rahman bhai from AR Communication to take this stage and also call the other panelists as well. Asif Rahman bhai. ধন্যবাদ আরিফ। আমার নাম আসিফ, আই এম CEO of AR Communications.
আমরা এই নেক্সট সেগমেন্টটাকে আড্ডা বলতেছি কারণ হলো লাইক ইটস নট এ ফর্মাল প্যানেল সো উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি স্পিক আওয়ার মাইন্ড উই হ্যাভ লাইক ফিউ রিয়েলি অ্যামেজিং পিপল হু হ্যাড ডান অ্যামেজিং থিংস অ্যান্ড উই অলসো হ্যাভ লাইক few people that will probably like do amazing thing in future. So at the beginning, I would like to invite Fahim Masroor Bhai. He's the CEO and the person behind BD Jobs, Ajke Dil, Beshto, and a lot more. Next, I would like to invite Tanvir Ali. He's the partner of Inflation Ventures, and he is investing heavily in Bangladesh, especially in Chaldal, GNR, also in Pathao. It's a high growth startup, and he was actually investing internationally very heavily for a long time. So we'll have like interesting discussion with him today. Next, I would like to invite Kausar Ahmed, CEO of Zoom Shaper. Is actually one of our homegrown company and is doing amazing business. It's already $1 million business. So we have like interesting insight from him. Next, I would like to invite Adnan Halim Bhai. He's from Sheba XYZ. Is actually a service business marketplace for Bangladesh, another startup, and doing amazing. Next, I would like to invite Maliha Kadir. She's the co-founder of Shohos.com, and they are like a platform for. They started at like selling for ticket and other things, but they have interesting future plan as well. So thank you, and we would actually start from here. So I would like to start with Fahim Bhai. So I have like very basic interesting questions. So আপনি যখন পড়া শেষ করলেন আইবিএ থেকে সো ইউ অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট ফ্রম ওয়ান অফ দ্য লাইক মোস্ট রেপুটেড organization. So at that time, I guess like most of your friends and everyone was actually going for jobs in MNC and other things. So why exactly you started BD Jobs? And I guess like it should be like very hard to take that kind of initiation in that time. It's like almost like in 2000. Why you take that initiative? মানে কোশ্চেন যেটা খুব কমন কোশ্চেন আমার কাছে যে থাকে যে কেন শুরু করলাম এটা আসলে একেবারে এক একজন মানুষের পার্সোনাল এক ধরনের ন্যাক থাকে তো আই ফ্রম দ্য চাইল্ডহুড আই প্রবাবলি মানে এমন একজন ছিলাম যে একটু হয়তো সবসময় ট্র্যাডিশনাল জিনিস থেকে একটু নন ট্র্যাডিশনাল বা একটু আউট অফ দ্য ট্রেন টাইপের জিনিস করতে পছন্দ করতাম তো সেইখান থেকেই হয়তো মনে হলো যে ঠিক আছে সবাই চাকরি করে আমিও কেন চাকরি করব মানে একটু নিজেকে চ্যালেঞ্জ করার টাইপের একটা নেচার ছিল তো সেই জন্যই হয়তো মনে হলো যে না ঠিক আছে কিছু আচ্ছা ঠিক আছে ব্যবসা করবো কিন্তু ব্যবসা করলে কোন ব্যবসা করব এটাকে খুব ট্র্যাডিশনাল ব্যবসা করব নাকি একটু আনট্র্যাডিশনাল ব্যবসা করব তো ওই জায়গা থেকেই ব্যাপারটা আসছিলো আসলে ভিতর থেকে আর্টসটা আসছিলো যে লেটস ডু সামথিং নিউ সামথিং ভেরি নন ট্র্যাডিশনাল তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইন্টারনেট ব্যাপারটা এখন যেরকম করে যত পপুলার বা যত সাধারণ মানুষ যেভাবে ইউজ করে তখন আসলে ইন্টারনেট খুব লিমিটেড ছিল আই এম টকিং অ্যাবাউট অলমোস্ট 16 years ago তখন বেসিক্যালি ডায়াল আপ ছিল লোকজনের খুব কম মানুষের হাতে ইন্টারনেট মোবাইল তো ছিলই না তো অফকোর্স দ্যাট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাইম তো তখন আমরা মনে হলো যে আসলে কী করা দরকার আমাদের কয়েকজন বন্ধুবান্ধব আইবিএ থেকে কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা ঠিক করলাম যে আচ্ছা এমন কিছু করি যেটা আসলে ইয়াং জেনারেশনকে আমরা টাচ করতে পারি যে ইয়াং জেনারেশনরা আজকে ইন্টারনেট মানে ইন্টারনেট ইউজ করা শুরু করছে কিন্তু উই ক্যান গিভ দেম সাম ভ্যালু তাদের রিয়েল লাইফে কোনো ভ্যালু আসে তো সেই ক্ষেত্রেই আসলে মনে হলো যে ইয়াং জেনারেশন আসলে সবচেয়ে বড় যা জিনিসটা চায় সেটা হচ্ছে একটা ডিসেন্ট জব প্রচুর বাংলাদেশে তো একটা আনএমপ্লয়মেন্টের বড় সমস্যা তো সেই রেসপেক্টেই মনে হলো ঠিক আছে জব নিয়ে আমরা কিছু শুরু করি ফ্র্যাঙ্কলি তখন দ্য ফার্স্ট জব সাইট ইন বাংলাদেশ আই এম নট শিওর প্রবাবলি উই আর ফার্স্ট তার পাশে আমাদের আশেপাশে আরও 2-3টা সাইট শুরু করেছিল বাট উই কুড স্টুড আপ অন্যরা হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল বাট টু আনসার ইউর কোয়েশ্চেন যে হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ এটাও আসলে ডিপেন্ড করে যে পার্সনের উপরে এবং আমি মনে করি সময়ের উপরেও আমি আজকে যদি আমি বিডি জবস চালু করতে যেতাম আমার কাছে মনে হয় অনেক বেশি ডিফিকাল্টি হতো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মানে এটা বয়সে একটা ফ্যাক্টর আছে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম উই ওয়ার সামথিং লাইক 26-27 year old তো তখন আসলে মানুষের শুধু স্বপ্ন দেখে বেশি না মানুষের সাহসও থাকে আসলে তখন মানুষ আসলে হয়তো আগুনে ঝাঁপ দেওয়ার মতো অনেক
ব্যাপারটা খুব ইজি হয় আগুনে ঝাঁপ দেওয়া। এখন হয়তো আমি অনেক চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে এখানে একটা ইনভেস্ট করবো, এখানে এটা লাগবে ওটা লাগবে, এখানে টাইম দিব, আর ওয়েদার আই উইল ফেইল অর নট। বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমরা আসলে কিছু চিন্তা করি নাই, আমরা আসলে চিন্তা করেছিলাম যে জাস্ট কিছু করতে হবে। সো ইট ওয়াজ মাচ মোর এ কাইন্ড অফ ফ্র্যাঙ্কলি যত না বেশি লাইক ক্যালকুলেটিভ টাইপ অফ বিজনেস এন্ডেভার তার থেকে তুলনায় মাচ মোর ইট ওয়াজ একটা ইমোশনাল ব্যাপার যে না আমাদেরকে সারা ওয়ার্ল্ড ইন্টারনেট নিয়ে কাজ করছে, আমরা কেন পিছিয়ে থাকবো। তখন আসলে ব্যবসা করব, এটা বড় হবে, অনেক প্রফিট করব, ফ্র্যাঙ্কলি ট্রাস্ট মি ব্যাপারটা তখন ছিল না। তখন ছিল যে কিছু না কিছু করতে হবে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা আজকে ইয়াং অনেকে আমি দেখি যে চিন্তা করে যে ঠিক আছে আমি আরেকটু ওয়েট করি, আরও একটু জানি বা সে এক্সপিরিয়েন্স গ্যাদার করি। কিন্তু আপনাদের একটা জিনিস দেখতে হবে যে বয়সটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কয়েকদিন আগে জ্যাক মার একটা ইন্টারভিউ দেখছিলাম, তো সে ওরকম বলছিল যে আসলে হোয়াট এভার ইউ নিড টু ডু, হোয়াট এভার রিস্ক ইউ নিড টু টেক, ইউ হ্যাভ টু টেক ইট প্রবলি বিফোর ইউ আর 30 or 35. Once you are 35 plus 40 it's very difficult to take risk. তো এই জন্য আমি সবসময় ইয়াংদেরকে বলি যে জাস্ট যদি কিছু করতে হয় ডু ইট ইমিডিয়েটলি। আর আরেকটা ভালো হয় যদি যা করার বিয়ের আগে করে ফেলেন, বিয়ের পরে মানুষ রিস্ক নিতে পারে না ফর এভরি প্র্যাকটিক্যাল রিজন, ইউ নো ওয়াই। তো আজকাল অবশ্য অনেক ক্ষেত্রে গার্লফ্রেন্ডও বলে না তোমার চাকরি করতেই হবে, ইউ ক্যান বি অ্যান এন্টারপ্রেনার এনিওয়ে। বাট সেটাও একটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ টু কনভিন্স দ্য পিপল অ্যারাউন্ড ইউ। তো এটাই আসলে আমার মনে হয় এটাই আমার ছোট এক্সপিরিয়েন্স ছিল। আজকে সেশনটা যেহেতু হলো গ্রোথ নিয়ে, আমার পরের কোশ্চেনটা হলো যে একটা জিনিস শুরু করা আর সেটাকে বড় করা, মানে BD jobs already like 17 years, so it's a long time. So like in between, like after 4 years or 5 years when you had the hard time to actually grow with the time and you even if you need like investment, সেই ফেজটা কেমনভাবে পার করলেন এবং লাইক আমাদের এখন যারা বিজনেস করতেছে বা সামনে আসবে তার জন্য আপনার মনে হয় লাইক মেইন মোটিভেশনটা কী হতে পারে, লাইক আফটার সাম লাইক স্লাইট সাকসেস দেন লাইক হাউ ইউ অ্যাকচুয়ালি মুভ অন টু মেক সামথিং লাইক রিয়েলি বিগ? দিস ইজ অলসো ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন এবং ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার কেস। আমি আসলে মনে করি বাংলাদেশের ব্যবসা বা স্টার্ট আপ বা যারা আমাদের মতো মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, লাইক বিজনেস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বা বড় ক্যাপিটাল নিয়ে আসেনি, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভেরি চ্যালেঞ্জিং এবং একটু ইউনিক। পার্টিকুলার আমি যদি কম্পেয়ার করি লাইক ইউ হ্যাভ বিন ইনটু সিলিকন ভ্যালি, আমাদের এখানে অনেকেই আছেন যারা সিলিকন ভ্যালি থেকে এসেছেন, তাদের জন্য যে কনটেক্সট অফ বিজনেস অ্যান্ড গ্রোথ আমাদের জন্য কিন্তু ইটস অ্যাবসলিউটলি ডিফারেন্ট। Because we don't have any, we have some VCs now, but not in that time. Not in the even বর্তমানে যে অনেক VC নিয়ে এখানে বসে আছে তা তো না। পার্টিকুলারলি আপনি যদি ইন্ডিয়াতে এখন থাকেন বা সিলিকন ভ্যালিতে, দেয়ার আর পিপল লাইক হু উইল বি লুকিং ফর লাইক গুড ইয়াং এন্টারপ্রেনার্স। বাট বাংলাদেশের মতো জায়গায় ট্রাস্ট মি গেটিং এ VC ফান্ড, আমি হয়তো এখন BD জবস থেকে বা আজকের ডিলতে VC পেতে পারি বা অ্যাটলিস্ট আই ক্যান টক টু বিকজ দে নো মাই ব্যাকগ্রাউন্ড অফ 10 years 15 years। বাট আমি যদি মানে ফার্স্ট ভেঞ্চার করতাম ওয়েন আই ওয়াজ ইয়াং, তখন কিন্তু কেউ আমার পিছনে টাকা ইনভেস্ট করবে না, ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি আনলেস ইউ আর ভেরি লাকি। তো সেই অর্থে আমাদের ইকোসিস্টেমটা ভেরি ডিফারেন্ট দেন আদার ইকোসিস্টেম, যেগুলো নিয়ে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু শুনি। আমি আসলে সবসময় মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে পার্টিকুলারলি প্রথম 3-4 বছর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই সময়টাতে ইউ নিড টু অ্যাকচুয়ালি হোল্ড অন। এই সময়টাতে যেটা আমি বিভিন্ন জায়গায় বলি, রাসেলকে আমি বলতে শুনেছি এবং উই শেয়ার দ্য সেম কাইন্ড অফ ফিলোসফি। বাংলাদেশে আসলে particularly টেক এন্টারপ্রেনারশিপ ইজ নো কাইন্ড অফ স্প্রিন্ট লাইক 100-meter স্প্রিন্ট না, ইট ইজ এ ম্যারাথন। মানে দুটোর মধ্যে পার্থক্য তো আপনারা জানেন যে স্প্রিন্ট মানে হচ্ছে খুব দ্রুত, খুব কুইকলি যত ধরনের শক্তি আছে খুব অল্প সময়ে 10-15 সেকেন্ডসে আই উইল অ্যাকচুয়ালি কাইন্ড অফ অ্যাপ্লাই দ্যাট অ্যান্ড আই উইল অ্যাকচুয়ালি রিচ মাই গোল। বাট আপনি যদি বাংলাদেশি স্টার্ট আপ করতে চান ইন স্প্রিন্ট মোড লাইক হোসেন বোল্ট টাইপের মতো খুব দৌড়াবেন, তাহলে ইউ উইল ভেরি সুন অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইট অ্যাওয়ে ইউর রিসোর্সেস। হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যাবেন। এই জন্য আমরা যেটা করেছিলাম এবং এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর আস, মানে যখন BD জবস চালু করেছিলাম আমরা একটু ম্যারাথন টাইপের একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে আমরা জানি যে আমাদের উই হ্যাভ ভেরি লিমিটেড রিসোর্সেস এবং আমরা এটাও জানি যে আমাদের একটা জায়গায় পৌঁছতে হলে উই নিড নট ইভেন 1 or 2 years, we might need 5 years to 10 years time.
তো সেই জায়গাটাতে আমাদের গ্রোথটা হবে খুব ইনক্রিমেন্টাল গ্রোথ, প্রতি বছরে হয়তো আমরা একটু একটু করে বাড়বো। এমন না যে আমি কিছু করলাম, দেয়ার ইজ এ কাইন্ড অফ হোয়াটসঅ্যাপের মতো আমি 14 জন লোক নিয়ে শুরু করলাম, 2-3 বছর পরে আমাকে ফেসবুক উইল অ্যাকোয়ার মি অ্যাট ফিউ বিলিয়ন ডলার্স। বাংলাদেশে ইটস নট গোয়িং টু টেক প্লেস, ট্রাস্ট মি। তো সেই অর্থে আমার কাছে মনে হয় যে আপনাকে খুব মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। যেভাবে একটা ম্যারাথন রেসার যেভাবে একটু 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 করে তার জানে যে তাকে 26 মাইল দৌড়াতে হবে, তাকে সেই অনেক বেশি কুইক দৌড়ালে তার এনার্জি এক্সস্ট হয়ে যাবে, ওইভাবে আপনাকে যার লিমিটেড রিসোর্স আছে সেটাকে আস্তে আস্তে খুব জুডিশিয়াসলি ব্যবহার করে করে আপনাকে গোলের দিকে যেতে হবে। এবং হোয়াট ইউ নিড ইজ হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্স, ধৈর্য না থাকলে আসলে বাংলাদেশের টেক এন্টারপ্রেনার হওয়া ভেরি ডিফিকাল্ট। তো আমি একটু আনসার ইউর কোশ্চেন যে কেমন করে গ্রোথটা করলাম, আমরা অ্যাকচুয়ালি জানতাম যে গ্রোথ ইজ গোয়িং টু বি ভেরি স্লো, এবং দ্যাটস ওয়াই উই আর প্রিপেয়ার্ড টু কাইন্ড অফ টেক দ্য টাইম অ্যান্ড কাইন্ড অফ কনজার্ভ কাইন্ড অফ আওয়ার ওন এনার্জি অ্যান্ড রিসোর্সেস। তো সেইভাবে আস্তে আস্তে আমরা ফেজ বাই ফেজ আমরা এগিয়েছিলাম। It's actually a very good lesson that like আমি next question করতে চাই actually কাউসার ভাইকে। কাউসার ভাই is the CEO of Zoom Shaper. It's actually our homegrown company, but like they are doing international business. They make like Joomla templates, and they also have like WordPress shop where they sell like WordPress templates too. খুবই অ্যামেজিং ব্যাপার যেটা, সেটা হলো কাউসার ভাই actually has a bachelor in textile engineering. And he was like literally not into like programming and other things. So এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে জুম শেপার তার অলমোস্ট প্রায় 100% রেভিনিউ ইজ নট ফ্রম বাংলাদেশ, ফ্রম লাইক এভরিহোয়ার এলস ফ্রম দ্য বাংলাদেশ। তো জুম শেপার ইজ অলরেডি ভেরি সাকসেসফুল, ইটস এ $1 million business already. So what I wanted to ask you, like what do you want to do next, like or not like next, like what is the next phase of growth for you, like how do you want to actually see your company in the next 5 years? You are already doing great, so what's more? Thank you আসিফ ভাই। কী করতে যাচ্ছি নেক্সট, হ্যাঁ ভেরি টাফ কোশ্চেন, আমি আসলে নিজেও জানি না কী করতে যাচ্ছি, বাট অবশ্যই কিছু করতে চাচ্ছি যাতে কোম্পানি সাস্টেইন করে, কারণ হচ্ছে যে কোনো বিজনেসের সাস্টেনেবিলিটি খুব জরুরি। তো আমরা খুব ব্রেইন স্টর্মিং করতেছি যে কীভাবে বিজনেসকে আরও বাড়ানো যায়। আরও যেমন আমরা এখন টিমে প্রায় 20-24 জনের মতো আছে, কীভাবে টিমকে বড় করা যায়, কিংবা যে অপরচুনিটিসগুলো আছে বিজনেসের সেগুলোকে কীভাবে বাড়ানো যায়, কিংবা আমরা যে কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি, আমি মনে করি এবং আমি বিলিভ করি আর কি যে আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি চমৎকার। আমরা খুব চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টের ইউএক্সকে যত সহজ করা যায় ইউজারের কাছে, এবং ডিজাইনকে কত সুন্দর করা যায়, তো এই ধরনের প্রোডাক্ট যাতে বেশি বেশি কাস্টমারের কাছে পৌঁছায়। তো সেই ব্যাপারে আমরা খুব চেষ্টা করছি যাতে বেশি বেশি কাস্টমার আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারে। তো আমাদের নিজেদেরও যাতে গ্রোথ ভালো হয়। তো আমাদের খুব বেশি ফিউচার প্ল্যান নিয়ে আমি কখনো আগাতে পারি না। আমার প্ল্যানগুলো খুব শর্ট টাইম হয়, 1 বছর 2 বছর এরকম প্ল্যান করে আমি সবসময় আগাই, খুব বড় কোনো প্ল্যান করতে পারি না। এটা আমার একটা সমস্যা বা লিমিটেশন বলা চলে। তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এখন একটা জায়গায় আমরা একটা অফিস করছি, তো এখান থেকে আমরা একটু বের হয়ে যাব। তো আমাদের যে প্ল্যান, আমরা এখান থেকে বের হয়ে কোথাও হয়তো একটা পার্মানেন্ট ক্যাম্পাস তৈরি করব, একটু ডিফারেন্ট টাইপের কিছু এনভায়রনমেন্ট তৈরি করব বাংলাদেশে। মানে আমরা যেভাবে জব করি কিংবা যেভাবে জব দিচ্ছি, এটার যে একটা ভিউ, এটা চেঞ্জ করার হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান আর কি। যে মানুষ জব করতে মানে মানুষের ভয় লাগবে না যে আমি এখানে অফিস করতে যাচ্ছি, এটা একটা ভীতিকর ব্যাপার। দে উইল এনজয় দ্য ওয়ার্ক প্লেস, সামথিং লাইক দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি প্ল্যান। Zoom Shaper already probably have like one of the best office in Bangladesh. So my next question is like the way you started and the way you are growing. One of the most interesting thing is like you never took any investment, external investment. So এই জিনিসটা একটু আমাদেরকে বলেন যে কেমনভাবে যারা নতুন করতে চাচ্ছে তারা অ্যাকচুয়ালি এইখান থেকে শিখতে পারে যে নিজেও নিজের বিজনেসকে বড় করা যায়। এবং আপনি অলমোস্ট একা, লাইক ইউ নেভার হ্যাড এনি পার্টনার, রাইট? সো ইউ স্টিল ডোন্ট হ্যাভ এনি পার্টনার। নো, আই ডোন্ট হ্যাভ এ পার্টনার। এবং ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে এত বড় হলো, লাইক এখানে আমাদের শেখার ব্যাপারটা কি এবং কিভাবে লাইক অন্যরাও এটাতে ইন্সপায়ার হতে পারে? আচ্ছা, ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি মেবি অনেক আগে একটা কথা শুনছিলাম যে যা ইনকাম করা হবে তার কিছু একটা অংশ রেখে দিতে হবে। তো আমি এটাতে সবসময় বিশ্বাস করতাম। তো আমি মানে যা ইনকাম করতাম তার কিছু একটা অংশ সবসময় রেখে দিই। ইনফ্যাক্ট এখনও আমার আল্লাহর রহমতে আমরা প্রায় 6 বছরের উপরে বিজনেস করছি, আমাদের এখন পর্যন্ত কোনো মাসে আমরা লসে যাই নাই, প্রত্যেক মাসে আমরা প্রফিটেবল। সো এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে।
সো আমি প্রত্যেক মাসে যেটা প্রফিট হচ্ছে সেখান থেকে একটা পার্সেন্টেজ রেখে দিচ্ছি, আমি চেষ্টা করতেছি 40-50% এরকম রেখে দেওয়ার। সো এইটাতে আমি আমার পরবর্তী বিজনেসে সেটা কাজে লাগাচ্ছি। এরকম আমি কোনো মানে সবসময় টাকা হাতে আসলো খরচ করে ফেললাম, এটাতে মানে এটাতে বিলিভ করি না, কিংবা আমার দরকার লাগে না আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। Adnan bhai, like you started Sheba for at like how long it is the Sheba is running right now? আমি আমার কেরিয়ার শুরু করি 2005-এ। সো আমি গ্রামীণ ফোন দিয়ে শুরু করি। সো গ্রামীণ ফোন, দেন আমি নোকিয়াতে জব করি, দেন আমি এরিকসনে জব করি, দেন আমি কিউবিতে জব করি। সো অলমোস্ট 11 ইয়ার্স কেরিয়ার ছিল। এর মাঝখানে আমি দেশের বাইরেও বেশ কয়েকবার আই গট পার্মানেন্ট জব অফার ফ্রম অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। কিন্তু আমার যেই জিনিসটা সবসময় কাজ করতো, এভরিওয়ার আই হ্যাড এ ভেরি গুড কেরিয়ার। কিন্তু আমি যখন গ্রামীণ ফোন ছেড়েছি, আই ওয়াজ জাস্ট এ গেস্ট টু গ্রামীণ ফোন। আমি যখন নোকিয়া ছেড়েছি, আমি যখন এরিকসন ছেড়েছি, যখন আমি ছিলাম ওইখানে আই ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স। তা আমি যখন চলে গেছি, আই ওয়াজ জাস্ট এ গেস্ট। টুডে আই এম জাস্ট এ গেস্ট টু গ্রামীণ ফোন, এরিকসন। আমাকে এখনও এই এন্ট্রি করে, খাতায় এন্ট্রি করে যেতে হয়। সো ওই একটা জিনিস আমি সবসময় ফিল করতাম। কিউবিতেও আই স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং। কিউবি রাসেল ভাই ছিল, ওনাদের গাইডেন্সে আমরা একদম স্ক্র্যাচ থেকে একটা কোম্পানি তৈরি করেছি। যদিও ইটস এ বিগ কোম্পানি, বাট উই ওয়ার্ক লাইক স্টার্ট আপস ফ্রম দ্য বিগিনিং। জি, সো ওই জিনিসটা আমাকে খুব ফিল করতো যে যেই ট্রেইলটা আমরা রেখে যাচ্ছি ওইখানে অ্যাকচুয়ালি আমরা কেউ না। সো It's not your own place. রাইট, মানে ওইখানে আমার কোনো অস্তিত্ব নাই অ্যাকচুয়ালি। সো উই ট্রাই টু বিল্ড সামথিং যেটা কিনা আমাদের অস্তিত্ব হবে, আমাদের আইডেন্টিটি হবে ইন এ লং রান। ইন এ লং রান মিনস ইন নেক্সট জেনারেশন পিপল ক্যান রিকগনাইজ যে উই বিল্ড সামথিং। সো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন। অ্যান্ড আই হ্যাড অলসো সেকেন্ড ইন্সপিরেশন যে আমি যে কাজ করি, আমার খুব পেশেন্স ছিল যে টু বিল্ড রিসোর্সেস। আমি আমার কেরিয়ারে আই হ্যাভ বিল্ড অলমোস্ট 450 রিসোর্সেস অ্যাজ অফ টুডে। সো কিন্তু আমি অ্যাকচুয়ালি সোসাইটির জন্য আরও বড় কিছু করতে চাচ্ছিলাম, সোশ্যাল জিনিসে, যেখানে মানুষের লাইফ স্টাইলে চেঞ্জ আসবে। আমরা যখন অর্গানাইজেশনে কাজ করি, আমরা সবসময় স্ট্রাকচার নিয়ে কথা বলতাম, আমরা প্রসেস নিয়ে কথা বলছি, আমরা কেপিআই নিয়ে কথা বলছি। কিন্তু আমরা যখন বাসায় আসি, পার্সোনাল লাইফে আসি, দের ইজ নো কেপিআই, দের ইজ নো প্রসেস। আমার লাইফে অনেক হ্যাসেল যেগুলো কেউই সলভ করে না। সো দ্যাটস দ্য পয়েন্ট অলওয়েজ স্ট্রাইক ইনসাইড আস, যে টু ডু সামথিং যেটাতে আমরা আমাদের নিজস্ব সক্রিয়তা থাকবে, যেখানে কিনা ফ্রিডম দিয়ে কাজ করতে পারবো, বিজনেস হবে, উইল আর্ন মানি, সাথে সাথে আমরা সোসাইটিতে পজিটিভ ভ্যালু অ্যাড করবো। দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড অফ starting You and Sheba. Okay, Right. thank you. And the second thing is like I see you and like few other new guys that like they are kind of like new breed of entrepreneurs who are getting in. Before it was like either like fresh graduate from IBA or someone who is actually like leading a tech team. He wants to actually build his own product. But you are the kind of like next breed of entrepreneur who actually have a professional experience, who actually has the know-how how to run a business, and then you are actually coming in running in business. So like the next phase was like when you started Sheba, how it actually went from starting to like growth phase, or like I know you already raised some fund and you already are trying to actually raise probably next round of fund. So what kind of experience you feel like in Bangladesh, like how our ecosystem is actually helpful for like for growing like a high growth startups? বিফোর আই আনসার ইউর কোয়েশ্চেন, ছোট্ট গল্প না বললেই না। আমার 2টা বাচ্চা আছে। আমার বড় ছেলের বয়স 9 বছর, আমার ছোট ছেলের বয়স 7 বছর, ওহি সহি। সো আমি যখন চাকরি ছাড়তেছিলাম তখন ইট ওয়াজ ভেরি হার্ড কল ফর মি, কারণ হচ্ছে আই নো যে ফ্রম নেক্সট মান্থ আই হ্যাভ নো আর্নিং। আমার ফ্যামিলি আছে, আমার প্যারেন্টস আছে, সব কিছু আছে, একটা লাইফ স্টাইলে ছিল। সো ওই কল নেওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। সো আমি আমার বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম। হি ইজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএফও অফ এ সিমেন্ট কোম্পানি, এমআই গ্রুপ। সো উনি আমাকে বলেছে যে উই হ্যাভ আইডিয়াস, আমরা ভালো বুঝি, উই আর বেটার দেন এভারেজ,
but we are not the risk taker. So he asked me যে আর ইউ শিওর তোমার গাড়ি আছে এটা হয়তো বিক্রি করে দিতে হবে, তোমার হয়তো বা বাচ্চারা এখন যে স্কুলে যাচ্ছে সেখান থেকে ডাউনগ্রেড করতে হবে, আর ইউ রিয়েলি শিওর? সো যদিও আমি শিওর ছিলাম, কিন্তু ওই একটা কোশ্চেন আমাকে যথেষ্ট পুশ করেছিল। আই টুক অ্যানাদার 2 months টু মেক শিওর যে আমি যেটা নিচ্ছি আসলে সেটা আমি বুঝিয়ে নিচ্ছি। দেন হোয়েন আই লেফট কিউবি মাই এক্স লাস্ট প্লেস, আমার বস, আমার সিইও অফার্ড মি যে ইউ কন্টিনিউ অ্যাজ consultant having the same benefits, you only have to come 2 days in a week. Then I said যে আমি আমার কোনো ব্যাকআপ প্ল্যান রেখে যাব না, that will ensure me যে I will not get success. So I left that. And third thing I did, আমি অ্যাকচুয়ালি ফাইনালি আমি কিউবিতে অ্যাক্টিং সিটিও হয়েছিলাম। সো আই হ্যাড এ ভেরি গুড কেরিয়ার যে আমি হয়তোবা একটু লং টার্ম কাজ করলে ফুল ফেজ একটা সিটিও হতে পারি, হয়তোবা 10 years I can forecast a telco. But যখন আমি অ্যাক্টিং সিটি হয়েছি, I shift my role. I went back to my CEO and I requested যে can I open a new department, business development, because I see that we have the potentiality but no one is taking the lead. So I left my acting CTO role and I built a new department, business development, by myself. So আমি নতুন করে বিজনেস ডেভেলপমেন্ট একজন রিসোর্স দিয়ে শুরু করি। সো আই ওয়ার্ক আন্ডার বিজনেস ডেভেলপমেন্ট ফর 2 years. সো আমার দুইটি ইন্টেনশন ছিল, কোম্পানিকে কিছু অল্টারনেটিভ রেভিনিউ সোর্স তৈরি করা, আর সাথে সাথে টু লার্ন বিজনেস, টু প্রিপেয়ার মাই সেলফ। সো আমি অ্যাকচুয়ালি সেবাতে শুরু করার আগে আমি 2 বছরের প্রিপারেশন নিয়েছি, হোয়ার আই ওয়ার্ক ফর মার্কেটিং, আই ওয়ার্ক ফর সেলস, কল সেন্টার, আই হ্যাড টু ওয়ার্ক উইথ দ্য ইনভেস্টর্স. So to prepare myself. So and those are actually related to how you run Sheba. Right. To learn 360-degree of running an organization. So to run an organization, my technical experience was not good enough. So I tried to get a 360 experience to run a company. So that was the background of studying the Sheba. Back to your question. So Sheba যখন আমরা করেছি is 1.5 years, June 2015, কিন্তু আমরা লঞ্চ করেছি July 2016. So we took 14 months to understand যে আমরা অ্যাকচুয়ালি রাইট বিজনেসটা করতেছি, রাইট মডেলটা করতেছি। অ্যাজ অফ টুডে আমরা আমাদের বিজনেসকে 4 বার পিভট করেছি। উই আর চেঞ্জিং আওয়ার বিজনেস মডেল টু মেক শিওর ইজ মোর মার্কেট ফিট, ফিউচারিস্টিক, বিকজ ইফ ইউ লুক এট দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যান্ড মার্কেট প্লেস, লাস্ট 2 ইয়ার্সে গ্লোবালি 3টা বড় মার্কেট প্লেস, সার্ভিস মার্কেট প্লেস শাটডাউন হয়ে গেছে। সো ইটস এ রিস্কি বিজনেস, উই নো, বাট দ্যাটস উই কল অপরচুনিটি। সো আমরা ভেরি কেয়ারফুলি মার্কেটের সাথে সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতেছি। অন গ্রোথ ফেজ, হোয়াট আই বিলিভ যে তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে গ্রোথটাকে এনশিওর করা, বিকজ স্কেলিং আপ ইজ নট এ ইজি থিং। ইফ আই ট্রাই টু মেক রাশ, I may break down, I may fail. So rather looking after the numbers is important, building the product perfectly. What I believe যে রিসোর্সরা, কাস্টমাররা, কনজিউমাররা যখন নিজের থেকে আমার প্রোডাক্ট ইউজ করা শুরু করবে, রেফার করবে, আমি অলওয়েজ কাউন্ট করি যে আমার 10 জনের মধ্যে 8 জন মিনিমাম আমার প্রোডাক্টটা আরেকজনকে রেফার করে কিনা। আনটিল আই ফিল যে ওই জিনিসটা রেফার হচ্ছে, আই বিলিভ দ্য প্রোডাক্ট ইজ স্টিল নট রেডি। আর স্কেলিং আপের জন্য আমি যেটা দেখি যে আমি যদি স্কেল আপ করতে চাই, ইট হ্যাভ টু বি মোর টেকনোলজি বেসড কোম্পানি। দ্যাটস ওয়াই আই এম ফোকাসিং অন মাই টেকনোলজি। টুডে আই হ্যাভ ইঞ্জিনিয়ার্স, আই হ্যাভ 1:8 রেশিও, প্রতি 8 জনে আমার একজন ইঞ্জিনিয়ার। বাই 18 I want to make it 1:5 ratio, so that I can read off more operational things, I can be more technology things, because Sheba is actually forecasting to be a global company by next 5 years. So that's the focus we have. Thank you. And next, I want to actually go to Maliha Appa. Please tell me, like how you came up with the idea with Shohos, and how you started Shohos.com. I guess আমার ক্ষেত্রে I was working in digital field বাইরে. I worked for Nokia একটা entrepreneurial setup-এ, plus I worked for an e-commerce company called Vistaprint. তো অনেক দিনেরই ইচ্ছে ছিল, যেটা থাকে আমাদের সবাই বাইরে যারা পড়ি বা কাজ করি, যে দেশে এসে দেশে কিছু করব।
তো আমার যেহেতু লাইনটা এই ডিজিটাল এরিয়াটা ছিল, তো সেখান থেকে আই ওয়াজ লুকিং অ্যাট বাংলাদেশ ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ, হোয়াট মেক সেন্স টু স্টার্ট ইন ই কমার্স হিয়ার। আমার কাছে টিকেটিংটা খুব আমার কাছে মজা লাগলো, বিকজ দ্য মার্কেট ইটসেলফ ইজ বিগ, অ্যান্ড আমার কাছে মনে হলো যে এটার অ্যাডাপ্টেশন শুড বি ফাস্টার দ্যান ফিজিক্যাল গুডস, কারণ ফিজিক্যাল গুডসের যে পরখ করে দেখার প্রবণতা আছে আমাদের, ওটার টিকেটে খেতে প্রযোজ্য না। বাট দ্যার আর ম্যানি আদার চ্যালেঞ্জেস ইন টিকেটস। তো ওভাবে করেই আমার একটা বিকজ আই এম এ ওয়ার্কিং উইমেন অলওয়েজ উইথ কিডস অ্যান্ড অল, লাইফ সহজ করার একটা ইনেইট একটা অলওয়েজ আমার ইয়ে ছিল যে হাউ ডু ইউ সিম্পলিফাই লাইফ। তো সেভাবে করে সহজের নাম দিয়ে কাজ শুরু করা। আর টিকেটটা ওয়াজ মেইনলি from a business perspective, market size and konta, and e-commerce is a very big market as well. Different things click with different people. আমার কাছে একটা জিনিস ভালো লাগে এই ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যে it's very challenging, very disorganized industry. তো সেখানে যে ডিজিটাইজেশন আনা at a very root and mass level, আমার মনে হয় যে চেঞ্জেসটা দেখা যায়। তো সেটা আমার কাছে খুব ফুলফিলিং লাগে। তো এভাবে করেই বেসিক্যালি বাংলাদেশের স্টার্ট আপ শুরু করা অ্যান্ড টিকেটিং অ্যান্ড বাস ইন্ডাস্ট্রি দিয়ে কাজ শুরু করা। And like how is Shohos doing right now, like from the start to like how is the growth and how is working? We're growing very fast. Mashallah, we are on track. Like Fahim Bhai mentioned, I realize it's a marathon race. It will take time. But সেদিক থেকে আমাদের adaptation is happening very fast. আমার জানা মতে in terms of number of transactions, we are one of the leading ones in Bangladesh. One of the leading ones আমি বলছি, আরও বেশ কিছু successful startups আছে। সো এখানে নানান চ্যালেঞ্জ থাকে বাংলাদেশে বা যে কোনো দেশে নতুন কিছু করতে গেলে, তো সেগুলোর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বাট the investors are very happy with the growth and I'm not satisfied. আমি এখনও মনে করি আরও অনেক কিছু করার আছে। অফকোর্স অনেক মার্কেট পেনিট্রেট করা এখনও বাকি আছে, সবাই এখনও অনলাইনে অতটা কেনে না জেনারেলি। তো সেখানে there's a long way to go, but we are in the right track. Okay, thank you. Then I would like to actually go to Tanveer now. So Tanveer, you have a very interesting like career and also like education wise. So you are already like running Olympic for in Bangladesh already, and I know like you are investing internationally already. So because I know you because we invested together in one of the companies Silicon Valley. So like before, like I started investing in Bangladesh in 2013 with like Dugdugi and the startup weekend in that time. So you guys, you started probably investing in GNR at the beginning with Nash. So like after in that period, like I end up spending, investing is almost like 8 to 10 companies already in last 3-4 years. You guys also invested a lot. Like I was really inspired to see like in 2016 especially, you invested in a lot of new companies in Bangladesh, especially like the way you invested in Pathao and the way like in the game development company you are investing. So what, like when you had access to invest in anywhere in the world, like in Bay Area, you also have like good access in Europe. So what made you to choose to invest in Bangladesh this heavily? I think there's a lot of things that contribute to that. Bangladesh's population size is one of them. 160 million people is a very interesting opportunity, especially for a country that's just now really being introduced to mobile internet. And obviously, as we can see, where e-commerce is still at such an early stage, and online consumer culture is still very premature, there are significant opportunities. Also in countries where you have very large populations and you have things like significant amounts of traffic and logistical issues, the opportunity to solve very difficult problems such as traffic are really unique opportunities, and that's why companies like Pathao are really exciting to us. But Bangladesh is a country that's very early on in the ecosystem, and while there are significant opportunities, there's still obviously a lot of risks with that, and there are a lot of things that you have to be cognizant of while or when you do invest in Bangladesh. Yeah, like investing in Bangladesh is very different than investing in anywhere in the world. Like I never invested in Africa, so I don't have like an idea like how that market works. But in Bangladesh, it's very different. The way our like education level for our entrepreneurs, like the way they understand the legal systems and everything, is actually very different. Then the next phase is like
it's very important to understand the ecosystem for an investor, because like if we are not patient, if we do not have the big dream that we are actually investing in, it could actually completely jeopardize the whole ecosystem. So how do you see the startup does after they get the investment? Like how the next phase of growth happens? So I think just as Fahim Bhai was saying, there tends to be a culture of this being a sprint rather than a marathon, not just for the startup entrepreneurs, but also for the investors in these sorts of businesses, similar to what they've seen in their own. And I think that that's more detrimental to this ecosystem than anything else. You know, this is very much a marathon. You know, Silicon Valley globally, typically 7 to 8 years is the amount of time it really takes to see some sort of result on your startup investment, whether that's success, whether that's IPO, whether that's liquidation, change of control. This really is a much longer term investment opportunity in an ecosystem like this, very similar to anywhere else in the world. And I think that for us to see success here, we have to see that investment in the long term, obviously by the investors, but also by the founders. You know, the founders really have to have conviction in their ideas. You know, the biggest issue, or the biggest concern I see is that entrepreneurs come to me with 5 different business ideas, saying, I'm working on this, 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 and this. You know, they're lacking focus. And you know, and there's so many problems with that. But the most important problem is that if they don't have conviction in their idea, how can they expect investors to have conviction in them? You know, and to take that one step further, you know, they're doing 2 or 3 things on the side, and I think, you know, if they're not willing to invest 100% of their time, effort, and energy into this, it's very difficult to convince others to put money into them, because at the end of the day, you're investing in the entrepreneur. Plan B. Sorry? They will go to maybe plan B. Sure, right. You know, you know, and you really want to invest in someone who has no other choice but to succeed. What do you feel like? I understand and I value this gesture of like investing like full time and like seeing the long term, what could happen in long term. But like, what do you feel like how our ecosystem, like how our founders are feeling about that? Like, do you see like people really understand about the long term vision? I think that some are starting to get it, but I think that there's a lot of problems with the I guess some of the cultural issues here, in the sense that we stigmatize failure too much, and you know, in most parts of the world, even in Silicon Valley, you know, we embrace it. You know, we don't call it failure, we call it an iteration. You know, they even have conferences on failure called FailCon, you know, that embrace failure. But here, you know, we stigmatize failure so much, and that scares people. And you know, they think, okay, I'd rather keep my, you know, my salaried job rather than take this risk, fail, and then be embarrassed and be an embarrassment to my family. And so until we make that change, and until we convince entrepreneurs that it's okay to try and fail, we're not going to be able to have significant advancements in the ecosystem. The way you see our ecosystem is growing right now, like what are the main things like you try to actually look when you are seeing like new business opportunities, when you are actually meeting someone who is actually coming up with a new business? What are the main things you want to actually see, and what are the main like lackings you see all the time? The biggest thing is ego. Most entrepreneurs unfortunately think their business is worth far more than it's actually worth. And that's a difficult. They're overvaluing themselves. Oh yeah, overvalue themselves, overvalue their business, and you know, product market fit and you know, and understanding market sizes is great, but unless you can actually execute on that and actually deliver on that, it's difficult for people to be convinced, because Bangladesh has got very, very high risk too, you know, and so what you look for, risk-adjusted returns, and so when you look for those, you have to get significant discounts to valuation to justify it. And you know, when you see a startup founder that has no experience, that says, oh, my company is worth 100 crore taka, you know, and I have 55,000 taka in revenue this month, it's difficult for you to take them seriously. And so ego is a big concern here, you know, and I think that, you know, if we can get a larger number of more rational entrepreneurs, I think that would really help the ecosystem. And do you see like our ecosystem is actually growing? Like, how do you compare our like whole ecosystem like 3 years back and right now? Yeah, you know, I think what's important to understand is I think the ecosystem is growing. I think that there are some really cool companies out here. What's really nice to see, and
to be honest with you, is there are companies in Bangladesh that are doing amazing things. These are companies that you or I, or even as a matter of fact basis, have never heard of before. But they're just doing amazing things and solving complex problems that we've never heard of, because the ones that are too busy working don't have time for this sort of stuff. In terms of like idea and like idea coming into like real business, so Arif was actually at the beginning or saying like sometimes we actually value the idea more, especially to the founders. They think like their idea is very unique and we should actually pay for his idea. So we all know like it's all about execution, right? Idea means nothing if you can't actually execute. I mean, ideas are a dime a dozen, right? You know, I mean, that's the expression. Like everyone's got an idea, and I can assure you that most ideas that I've heard, I've probably heard a dozen times, not just in Bangladesh, but around the world. And it's not unique to me, it's unique to everyone, you know. I mean, these ideas to solve problems are so common, but it's about how you execute to essentially solve those very complex problems. Another like interesting thing I want to actually talk in detail if you have time, like three of your main investment like GNR, then like Chaldal, and also the Pathao, you don't just invest money, you also invest your time, because I know like you are CFO in official title for GNR, right? And you are also like heavily involved at the beginning for Chaldal. I don't know like how you are involved right now. And for Pathao, this actually high growth reserve. So like why you need to get involved that much? Like when I invest in any Silicon Valley company, I don't need to actually get involved. If I'm in the board, maybe I just have to attend the board meeting. So like why is this? Like why you are doing this for all of your I think sometimes, to be very frank with you, you don't have a choice. I think that you know, if we're going to make an investment, sometimes you require a higher degree of handholding, and I think you also want to help companies grow and provide resources that are transferable. You know, we've invested globally, and so the skills that, you know, or the lessons that we've learned are transferable. And if we can transfer those over to, you know, those best practices over to the companies in Bangladesh, and the founders can take advantage of that, so we can, you know, expedite growth or expedite, you know, the product build. Why not? You know, I think sometimes it really helps build a better company. Okay. Thank you. Next, I would like to actually ask Fahim Bhai, I'm like coming from the same side, like as Tanvir actually spoke about like few problems and the ecosystems and handholding. Like, what do you see? Like, how we are actually improving? Because you have spent like most dedicated time in this sector than any of us. And like, what do you see? Like, how we are changing? I'm not that old. No. Like, I'm saying like from all of us, you are actually from the core like technology growth. You've seen like everything happened in past 15 years. So, what do you see? Like, how we are improving, and like in which sector we are actually still making mistake? ধন্যবাদ আসিফ। আমি ভাবছিলাম দর্শকদের কাছ থেকে কিছু কোশ্চেন আসবে, অনেক হয়তো বোর্ডও হচ্ছে, বাট লাইক আমার কাছে এটা মনে হয় আসলে গত 15 বছরে মানে টেকনোলজির ওভারঅল ইকোসিস্টেমটা চেঞ্জ হচ্ছে, যেটা অফকোর্স লাইক এখন অনেক জায়গাতে আমাদের যারা এন্টারপ্রেনার আছে তারা আসলে এখন একটু অ্যাকসেন্সে একটু ম্যাচিউর হচ্ছে, যে তারা অ্যাটলিস্ট পার্টিকুলার ইনভেস্টমেন্ট রিলেশনশিপের ব্যাপারটা হয়তো আগে থেকে এখন একটু বেটার বুঝে। আগে হয়তো কী করে হাউ টু অ্যাপ্রোচ এ ইনভেস্টার, এটা অনেকের জন্য ভেরি ডিফিকাল্ট ছিল। সেটাও তো এখন একটা কালচার তৈরি হচ্ছে, দেয়ার আর সাম কাইন্ড অফ ভিসিস অ্যারাউন্ড, এরকম প্ল্যাটফর্মে পিচিং একটা অপশন তৈরি হচ্ছে, সেটা একদিক থেকে ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা জিনিস অনেকে রিয়েলাইজ করে না। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, বাট এটা যে বলে একটা ভালো জিনিস, বাট নেগেটিভ জিনিসের দুইটাই ব্যাপার আছে। একটা হচ্ছে কেন জানি মনে হচ্ছে এখন অনেক এন্টারপ্রেনাররা খুব ইমপেশেন্ট। একটু যেটা আমি বললাম যে, এবং কুইক সাকসেস এটা আসলে 100 মিটার স্প্রিন্ট অ্যাবসলিউটলি। এবং আমার কাছে মনে হয় এটা আসলে যত না বেশি তাদের ব্যাপার, ওভারঅল ইকোসিস্টেমটা আমাদের মানে পরিবেশটাও খুব তাদেরকে ড্রাইভ করে। সে এখন যখন একটা ছেলে দেখবে যে তারই এক বন্ধু মানে শেয়ার মার্কেটে অলমোস্ট কোট আনকোট জুয়া খেলতেছে, এবং হয়তো তার টাকা 2 মাসে ডবল করছে, আবার কখনো মাইনাস হয়ে যাচ্ছে, এবং মাইনাস হয়ে যাচ্ছে, বাট সে কিন্তু মাইনাসে দেখে না। সে দেখে আমার বন্ধু শেয়ার মার্কেটে গ্যাম্বলিং করে
মানে টাকা বানাচ্ছে। তো তখন সে ভাবে যে মানে হোয়াট দ্য হেল আই এম ডুইং হিয়ার, মানে আমি একটা এরকম বড় এত রিস্ক নিয়ে একটা আইটি এন্টারপ্রাইজ কেন তৈরি করবো, টেক এন্টারপ্রাইজ কেন তৈরি করবো। আমি জানি না আপনার জানেন যদি একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলতে চলে আসে, আই ওয়াজ ভেরি শক বাংলাদেশে কত ইয়াং ছেলেরা হ্যাভ গট ইনভলভড ইন sports betting. Like this time around, like BPL and all these things, how many people have actually started betting, online betting? And that's why if you go in the Alexa, you will see one of the global betting site to be in the top 10. How is it possible? Technology, আমরা সবাই technology use করছি, but we are using the technology for a very wrong reason. So people want to get rich very quickly. Absolutely. তো এই জায়গাটা আমার কাছে মনে হয় there is a very kind of মানে সোসাইটাল একটা ব্যাপার যেখানে আসলে আমরা মানে ভ্যালু অ্যাডিশনটাকে, ক্রিয়েটিং ভ্যালুটাকে আমরা হয়তো রিওয়ার্ড করছি না। তো এটা হয়তো ইন্ডিভিজুয়ালি কেউ সলভ করতে পারে না, বাট আমার ধারণা একটা কালচারাল একটা গ্রুমিংয়ের ব্যাপার আছে। আর একটা জিনিস আমি দেখি যে আসলে অনেক ক্ষেত্রে একটা রিয়েলাইজেশন নাই, সরি আমি একটু বেশি বলে ফেলছি হয়তো, বাট একটা জিনিস আসলে বুঝতে হবে যে আজ থেকে 10 বছর আগে একটা এন্টারপ্রাইজ বা পার্টিকুলার টেকনোলজির ক্ষেত্রে ইউজিং ইন্টারনেট টু মেক এ গুড প্রোডাক্ট কোম্পানি অর গুড কাইন্ড অফ লাইক এ প্রসপেক্টিভ কোম্পানি ওয়াজ মাচ ইজিয়ার দেন বিফোর। ওয়াই? এখন মনে হতে পারে যে এখন দেয়ার আর মার্কেট হ্যাজ কাইন্ড অফ এত লোক ইন্টারনেট ইউজ করে, এত লোক মোবাইল ইউজ করে, টেকনোলজি অ্যাডপশন বাড়ছে, তো লজিক্যালি এখানে তো আসলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি, বিকজ মার্কেট ইজ নাও বিগার। অফকোর্স টেকনোলজি মার্কেট হয়তো গত 3-4 বছরে 2-3 গুণ না, অলমোস্ট 10-15 গুণ বেড়েছে। বাট এট দ্য সেম টাইম ভেরি ফিউ পিপল রিয়েলাইজ দ্যাট টেকনোলজি বিজনেস হ্যাজ বিকাম সো কর্পোরেটাইজড. The world is actually run by 4 companies now. One is our very favorite Facebook, second is the Google, third is Amazon, and the fourth from our part of the world is Alibaba. These 4 companies, tech giants, are actually taking control so much on the whole ecosystem that these are our main competitors. Say এখন একটা e-commerce entrepreneur have to depend on Facebook, and whatever that guy is actually like getting money as a profit is being sucked away by Facebook as digital advertisement cost. And then he is running all the server in Amazon. Absolutely. So and all the traffic is coming from Google. Absolutely. So আমরা যে কেমন করে টেকনোলজির এই টেক জায়ান্টগুলো দ্বারা আসলে কন্ট্রোল হয়ে যাচ্ছে, এই রিয়েলাইজেশনে যদি আমরা না জানি, এখন থেকে না বুঝতে পারি, উই কান্ট অ্যাকচুয়ালি মেক আওয়ার ওন নিশ। আমায় কিন্তু এখানে নিশ ফাইন্ড করতে হবে যেই জায়গাটাতে ডিসপাইট ফেসবুক, ডিসপাইট অ্যামাজন, আই ক্যান স্টিল মেক বিজনেস। আজ থেকে হয়তো জুকারবার্গ 10 বছর আগে ফেসবুক চালু করেছিল বলে প্রবাবলি হি কুড মেক দ্যাট থিং, বাট আজকে যদি এই জুকারবার্গই আসতো আর একটা ফেসবুককে কম্পিট করে, ইট উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় ওভারঅল এই লার্জার পিকচারটা আমাদের অনেক ইয়াং এন্টারপ্রেনাররা বুঝেন, এবং অনেক ক্ষেত্রে খাট করে একটা বললো কি আমি একটা মোবাইল অ্যাপ তৈরি করবো, আমি এই মোবাইল অ্যাপ তৈরি করলে আমার এত মার্কেট আছে, এত এটা আছে, নাম্বার সিমস ভেরি কাইন্ড অফ কুল। কিন্তু এখানে কিন্তু তাকে বুঝতে হবে যে আসলে দিস অ্যাপ কেন একটা লোক তার মোবাইলে ডাউনলোড করবে, whereas these people can actually মার্কেটিংটা কেমন ভাবে হবে, হ্যাঁ, তো সেই জায়গাটাতে তাকে নিশটা বাইর করতে হবে। এই রিয়েলাইজেশনটা অনেক ক্ষেত্রে আই সি লাইক মানে এত ভাবে না সবাই, হয়তো ঝট করে শুরু করে দিচ্ছে এটা। আমরা অ্যাকচুয়ালি লাইক হয়তো 2-1টা কোশ্চেন নেই, যদি কোশ্চেন থাকে তারপরে শেষ করে ফেলি। গুড ইভিনিং, মাই নেম ইজ নজরুল আমিন জুয়েল। আমার একটা প্রশ্ন ছিল যে এখন এন্টারপ্রেনারের মাঝে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আসার আগেই মার্কেটিংয়ে চলে যাচ্ছে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা আছে উই আর কামিং সোন। সেটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে, এটা একটা প্রশ্ন ছিল। আর আমার একটা তরুণ হিসেবে একটা আইডিয়াও ছিল, সেটা হচ্ছে যে ঢাকার যে ফুটপাথ একটা সমস্যা, সেই ফুটপাথে অনলাইন শপিংয়ে নিয়ে আসা, এটা আমার একটা স্টার্ট আপ আইডিয়া ছিল, কিন্তু আমি এটা নিয়ে কাজ করতে পারছি না গাইডলাইন্সের অভাবে। সেক্ষেত্রে আমি কীভাবে এগোতে পারি আমার আইডিয়াটা নিয়ে, যদি কেউ একজন স্পেশালিস্ট বলেন খুবই কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একবার আরও কয়েকটা কোশ্চেন নেই, তারপরে কথা বলি। আরেকজন আছে পিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাতুল ইসলাম রাহাত, আমি একটি সংবাদপত্রে কাজ করি,
মানে প্রতিবেদনের জায়গায় মানে আমি প্রযুক্তি নিয়ে লিখতে গিয়ে অনেক কিছুই দেখেছি। বাংলাদেশে আসলে ফাহিম মাসুর কিংবা এরকম রাসেল টি আহমেদ তৈরি হতে আরও সময় লাগবে। আমাদের দেশে এখন বর্তমানে যে মানে খুব সমস্যাটা দেখা যাচ্ছে, আপনারা বলছেন যে আইডিয়াটা কিছু না, আবার এক পক্ষ থেকে বলা হচ্ছে যে আইডিয়াটা হচ্ছে পিরামিডের উপরে, তো আসলে আবার এক্সিকিউশনের জায়গাটাতে। তো আসলে বর্তমান সময়টাতে সবচেয়ে বড় যে সমস্যা স্টার্ট আপে, আমি একটা আইডিয়া নিয়ে কাজটা শুরু করলাম, ই কমার্সেই করলাম, তো দেখা গেল একটা বড় কোম্পানি ব্যবসায়িক গোষ্ঠী তারা হয়তো বা মানে অন্য ধরনের ব্যবসা করছে, হয়তো বা মুদি ব্যবসা করছে, সে আইসা বললো আমি আইটিতে বিজনেস করবো, কারণ তার কাছে ক্যাপিটালটা অনেক বেশি আছে। আমি হয়তো বা 20,000 টাকা ইনভেস্ট করতে পারবো একটা মানে বিজনেসের জন্য, কিন্তু আমার মানে ওই আইডিয়াটাই দেখা যাবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থাউজেন্ডস অফ ডলার তারা বিদেশ থেকে নিয়ে আসবে। আর বর্তমানে আমাদের দেশে যে কালচারটা শুরু হয়েছে যে বিদেশে পড়াশোনা করে বড়লোকের ছেলেরা আমেরিকায় সিলিকন ভ্যালিতে যোগাযোগ করে ওখান থেকে একটা ফান্ডের মানে কানেকশনটা করে দেশে সেটা স্টার্ট আপ করে। তো আমাদের দেশে আসলে নিজস্ব স্টার্ট আপ, নিজস্ব আইডিয়া যেটা মানুষ ব্যবহার করবে, সেখান থেকে রেভিনিউ আসবে। তো এই মানে যেমন বিডি জবস এবং জমশিপারের কথা আমরা শুনলাম যে তারা কোনো বিনিয়োগ ছাড়াই শুরু করেছিল। তো বিনিয়োগ ছাড়া যে স্টার্ট আপ তৈরি করা সম্ভব, এইটা আমাদের এই নতুন জেনারেশনের মধ্যে একটা মানে এই দুর্বলতা আছে। সবাই ভিসি বলে, তারা জিওভি ফান্ডের জন্য 3 মাস 6 মাস একটা কাজ করে স্টার্ট আপ দেখিয়ে মানে ইটস একটা পরিবেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আসলে। আমরা মনে হয় মানে কোশ্চেনটা বুঝতে পারছি। আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে আপনারা অ্যাজ এ গার্জিয়ান অফ টেকনোলজি সেক্টর, আপনার নতুন জেনারেশনের জন্য মানে টেকনোলজির একটা পরিবেশ তৈরি করবেন ব্যবসায়ীর জন্য, ব্যবসা করার জন্য, মানে ব্যবসার জন্য পরিবেশটা কবে তৈরি হবে বাংলাদেশে যে টেকনোলজি ব্যবসা করে মানে প্রফিটটা আসবে। আমি যদি 2 টাকা ব্যবসা করি, সে বিজনেসটা কিভাবে আসবে, এইটা মানে স্টার্ট আপে মূল জিনিসটা থাকা উচিত আর কি। তো এইটা বর্তমানে আছে কিনা বাংলাদেশের স্টার্ট আপগুলোতে, যে রেভিনিউটা জেনারেট করে কিনা, এটা জানার জন্য। আচ্ছা, মানে একটা ব্যাপার কিন্তু ফাহিম ভাই যখন বলেছে সে এই ব্যাপারটা মেনশন করছে এবং কাউসার ভাই ব্যাপারটা মেনশন করলো যে ব্যাপারটা খুবই জরুরি হয় যে মানে আগে একটা টাইমে যখন ফাহিম ভাই শুরু করেছে তার মেইন ফোকাসটা কিন্তু ছিল না যে অ্যাকচুয়ালি তাকে বড়লোক হতে হবে, তার কোম্পানি এত বড় হতে হবে বা এই জায়গায় পৌঁছাতে হবে। তাদের ফোকাসটা ছিল টু বিল্ড এ রিয়েলি গুড কোম্পানি। সো ওই একটা ব্যাপার আসতেছে সম্ভবত বারবার যে বাংলাদেশে এখন অনেকে লাইক দে আর লুকিং ফর শাইনি থিংস, দে আর লুকিং এ লট অফ লাইক গুড ফেসবুক পোস্ট দেখতেছে মানুষজন, কেউ সাকসেস পেয়ে গেছে, অনেকগুলো হাইলাইটেড হচ্ছে যখন কোনো একটা কোম্পানি ইনভেস্টমেন্ট পাচ্ছে। হয়তো এই ব্যাপারটা ঘটতেছে খুবই সামান্য, লাইক হয়তো 100টা নতুন কোম্পানি তৈরি হচ্ছে, তার হয়তো 2টা ইন্টারন্যাশনালি ফান্ড পাচ্ছে। সেটা আমি 2টা পয়েন্ট এখানে মেনশন করতে চাই যে ইনভেস্টমেন্ট ইজ নট ব্যাড, at the same time the business should not depend on investment. তো অবশ্যই বিজনেস দরকার, বাট আমি লাইক অনেক বড় বিজনেসগুলো বুঝি না। আমি অমুক বিজনেস বুঝি না যেটা 5 বছরে লাইক দে উইল এন্ড আপ স্পেন্ডিং লাইক $20 billion অ্যান্ড দেন দে উইল বি লাইক দ্য কিং অফ দেয়ার সেক্টর। আমি এই ধরনের বিজনেস বুঝি না। আমি বিজনেস বুঝি খুবই সাধারণভাবে যে একটা বিজনেস চললে 2 বছর যদি চলে, ইফ দে হ্যাভ এনাফ লাইক রান মানি ফর 18 or 24 months, they have to earn money. They have to earn something to actually for the company. They have to reach their break even up to a like certain time. So এটা হয়তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা কোশ্চেন ছিল যে বিগ জায়ান্টরা আসতেছে বা তারা এইভাবে করতেছে, তো ফাইম ভাই যদি একদম 1 মিনিট অ্যাকচুয়ালি এটা নিয়ে বলতে পারেন যে লাইক হাউ অ্যাবাউট লাইক বিগ জায়ান্ট ইন্টারন্যাশনাল, অলসো অ্যাবাউট লাইক আওয়ার দেশি জায়ান্ট, লাইক সো হাউ দ্য ইয়াং ওয়ান কুড অ্যাকচুয়ালি কাম আপ। শিওর, ওখান থেকে হিমিকা আর আরিফ টাইম ওটা করছে, তো আমার মনে হয় ভেরি ভেরি ব্রিফলি মানে আমার কাছে মনে হয় যে ওরা আসবেই। হ্যাঁ, মানে ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এখনও কোনো লোকাল ইন্ডিয়ান সোশ্যাল নেটওয়ার্ক হয় নাই। হ্যাঁ, তো ইন্ডিয়াতে জাস্ট সে কথার কথা ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, যদি আপনারা রিসেন্টলি দেখেন, দে ওয়ার লাইক 1 year ago দে ওয়ার নাম্বার 1, নাম্বার 2, নাও নাম্বার 1 ইজ টেকেন ওভার বাই অ্যামাজন। তো ভেরি ডিফিকাল্ট এই জায়গাটাতে, মানে বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করেও কিন্তু তারা এই টাইপের গ্লোবাল জায়ান্টদের সাথে কম্পিট করা ডিফিকাল্ট। আমাদের এখানে আসলে মরার উপর খরার ঘা আমাদের এখানে এখনও তো আসে নাই, যদিও ফেসবুক ইজ ভেরি মাচ দেয়ার, এবং আমাদের এখানে কত পরিমাণ টাকা যে ফেসবুক ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে নিয়ে যাচ্ছে কোনো রেকর্ডও নাই। বাট দেয়ার ইজ অ্যানাদার ডিস, যেটা নিয়ে আমরা গতকালও অনেক কথা বলেছি, দেয়ার ইজ দিস বিগ টেলকোস কামিং ইনটু ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রি। তো সেইটা আসলে আমরা বেসিসের পক্ষ থেকেও মনে করি, সবখান থেকে মনে করা হয় যে দেয়ার শুড বি এ পলিসি যেখানে আসলে নেটওয়ার্ক অপারেটররা যদি এই ব্যবসাটা শুরু করে, তখন আসলে ইয়াং স্টার্টআপের জন্য যে
ক্রিয়েটিভ স্পেসটা উইল বি শ্রাঙ্ক টু এ লেভেল যেখানে আসলে কেউই ফ্লারিশ করতে পারবে না। তো এই জায়গায় একটা পলিসি রেজিম থাকা উচিত। বাট হ্যাভিং সেইড অল দিস, আমার কাছে মনে হয় ইনোভেশন থাকতেই হবে, বাট এগেইন অ্যান্ড এগেইন এক্সিকিউশনের মধ্যে ইনোভেশনটা থাকতে হবে, নট আইডিয়ার মধ্যে শুধু একটা ইনোভেশন যে বিজনেস মডেলের না, এক্সিকিউশনের মধ্যেও ইনোভেটিভ ওয়েতে কেমন করে কম খরচে উইদাউট বিগ ইনভেস্টমেন্ট কেমন করে আমি একটা জিনিসকে রান করতে পারি লঙ্গার টার্মে, সেই জায়গাটাতে আমাদের ইয়াং এন্টারপ্রেনারদের একটু কাজ করতে হবে এবং ওয়ান্স এগেইন ধৈর্যটা রাখতে হবে। হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়তো অ্যাকচুয়ালি মানে এইগুলো এমন টপিক এবং এমন ডিসকাশন যেটা অ্যাকচুয়ালি কথা বলতে থাকলে অ্যাকচুয়ালি চলতে থাকবে। আমরা অলরেডি টাইম একটু দেরিতে শুরু করে অলরেডি টাইম পার করে ফেলেছি। আমরা মানে মেইন যে জিনিসটা আজকের আলোচনার মানে বোঝার উদ্দেশ্য আমাদের ছিল যে যারা ভালো অলরেডি করেছে আমাদের এখান থেকে, তারা অ্যাকচুয়ালি কেমনভাবে শুরু করেছে এবং তাদের অনুপ্রেরণাটা কী ছিল। দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু কোনো ক্ষেত্রেই লাইক মানি ওয়াজ নট দ্য ড্রাইভিং ফোর্স, ইটস অ্যাবাউট দ্য প্যাশন অ্যান্ড এভরিথিং। এবং যারা এখন কাজ করতেছে তাদের ক্ষেত্রেও কিন্তু বড় ব্যাপারটা হলো সবাই অনেক হার্ডেলসের মধ্যে দিয়ে যেতে হয়। রানিং এ বিজনেস ইজ অ্যাকচুয়ালি নট এ ইজি জব। এন্টারপ্রেনার ইজ অ্যাকচুয়ালি লাইক বেশি মানুষজন ফোকাস করে ফেলছে এন্টারপ্রেনারশিপে। ইটস নট এ ইজি থিং, ইটস এ ভেরি হার্ড থিং। সো তার মধ্যেও যারা শুরু করতেছে এবং লাইক যারা সামনের দিকে আগাচ্ছে, ইনভেস্টররা যারা বাংলাদেশে অনেক ফোকাস নিয়ে করতেছে, সবাই মনে করে যে আমাদের ইকোসিস্টেম ইজ অ্যাকচুয়ালি গ্রোয়িং ফরওয়ার্ড। সো আমাদের সবার স্বপ্ন এটা থাকবে যে লাইক নেক্সট বছর যখন সফট এক্সপো হয় তখন উই উইল হ্যাভ লাইক মোর সাকসেস স্টোরি টু টেল ইউ গাইজ, উই উইল হ্যাভ লাইক মোর বিগ কোম্পানিজ গ্রোয়িং আপ ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ এভরিওয়ান and thank for all the guests actually for your time. We probably had like some of the crests for all the panels. Okay. So may we have all of those? We have like a very small piece of token for all the panelists. Acha, first Riyad Bhai giving a crest to Kausar Bhai. Thank you. Then, please, I would like to welcome Tanveer, Fahim Bhai. Thank you for making time into this rush traffic. Thank you. Then, Adnan Bhai, thank you for your time. And please, Maliapu, thank you for your time. Thank you. Thank you, Riyad Bhai. Thank you. Thank you, all the panelists. Let's again have a big round of applause for all of them. Now let's quickly move on to the next session. Next session is moderated by one of our very own and most favorite and most popular startup ecosystem evangelist or player or hero or shiro, whatever you name her. Let's welcome Samira Zubairi Hibika with a big round of applause. সবাই কেমন আছেন? একটা লম্বা ডিসকাশন হয়েছে। সো আমরা এখন যেটা চেষ্টা করব যে বিশেষ করে রাহাত ভাই আছে এখনও, আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা আসলে এই প্যানেলিস্ট বেটার দিতে পারবে, অর্থাৎ কখন এই ইকোসিস্টেম বেটার হতে পারে। সো উইথ দ্যাট নোট, নাও আই ওয়ান্ট টু ইনভাইট Tina Zabin, advisor to Idea Project with ICT Ministry, Sajid Islam, a famous investor, startup motivator, Sajid Rahman, sorry, and Shaukat Bhai from BD Ventures, and also the Association for VCs. আপনাদের এখানে কারা আছেন যারা স্টার্টআপ আছে, অর্থাৎ নিজেদের অলরেডি এক্সিস্টিং কোনো ইনিশিয়েটিভ, কোনো ব্যবসা আপনাদের আছে চলমান? কাদের ইচ্ছা আছে যে আপনারা কিছু করবেন? আচ্ছা, বাকিরা আমি ধারণা করে নিচ্ছি যে সেশন থেকে ইন্সপায়ার্ড হবেন এবং সামনে কি করা যায় সেটা বোঝার চেষ্টা করবেন। সে জায়গা থেকে আমি প্রথমেই
রাহাত ভাইয়ের কোয়েশ্চেন থেকে কি নিয়ে যেটা বলতে চাচ্ছি, বেসিক্যালি সাজিদ ভাইকে যে প্রশ্নটা করতে চাচ্ছি। সাজিদ ভাই, আপনি বহু দেশে কাজ করেছেন, বহু সেক্টরে কাজ করেছেন এবং বহু স্টার্ট আপ ইকোসিস্টেমের ভেতরের জায়গা থেকে দেখার চেষ্টা করেছেন বা দেখছেন যে আসলে কোন কোন ইকোসিস্টেম কীভাবে কাজ করে, কোন দেশে স্টার্ট আপ গড়ে উঠছে, কোন দেশে স্টার্ট আপের অবস্থা ভালো না। এই ইনসাইটগুলো আপনার একটু ডিফারেন্ট লেভেল থেকে আছে। সো আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই যে আমাদের স্টার্ট আপ কালচারটা বা আমরা ইকোসিস্টেম, এই পুরো বিষয়টা যেটা গত 2-3 বছর ধরে আমরা খুব ড্রাইভ দেওয়ার চেষ্টা করছি, এটা ঠিক টেক অফ করছে না। কেন টেক অফ করছে না? আমার মনে হয় না যে টেক অফ করছে না এটা রাইট মানে রাইট স্টেটমেন্ট অর সেন্টিমেন্ট। কারণ হচ্ছে কি যে এক নম্বর হচ্ছে যে আমরা আসলে জানি না আমরা কোথায় আছি। হ্যাঁ, এটা যে কোনো স্টার্ট আপে এটা হয়। আমরা এখন যেখানে আছি আজ থেকে 2 বছর পর কী হবে বা 3 বছর পর কী হবে এটা বলা ডিফিকাল্ট। যে জিনিসটা আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমে এখন নাই সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো সাকসেসফুল এক্সিট দেখতে পাইনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমের একটা বিগ গ্যাপ। আমরা বেশ কিছু ভালো স্টার্ট আপ আসছে, বেশ কিছু স্টার্ট আপ বাইরে থেকে ফান্ড রেজ করছে, বাট এখন পর্যন্ত ওরকম ভালো কোনো এক্সিট হয়নি। তো সেটা হচ্ছে আমাদের স্টার্ট আপ একটা বড় গ্যাপ। আর আমার মনে হয় হিমিকা যখন বলছে যে টেক অফ করেনি, প্রবাবলি দ্যাট ক্যান বি ওয়ান সিচুয়েশন। সেকেন্ড যেটা হচ্ছে যে আমার পার্সোনালি যেটা মনে হয় যে আমাদের স্টার্ট আপ সিস্টেমে এখন পর্যন্ত যারা এই ব্যাপারে আসছেন তারা খুব গতানুগতিক চিন্তা। হ্যাঁ, যে আমরা আরেকটা ই কমার্স করবো, আমরা আরেকটা নতুন ধরেন একটা লজিস্টিক করব, কিন্তু এর বাইরে কিন্তু স্টার্ট আপের আরও অনেক অপশান আছে। হ্যাঁ, এই পৃথিবীতে যত বড় স্টার্ট আপ হয়, যারা অনেকে আমরা ফেসবুকের কথা বলি, অনেকে আমরা গুগলের কথা বলি, কিন্তু পৃথিবীতে যখন নেক্সট যে বড় $1 বিলিয়ন কোম্পানিটা হবে সেটা কিন্তু উইল নট বি অ্যানাদার ফেসবুক। হ্যাঁ, সেটা উইল নট বি অ্যানাদার গুগল, সেটা উইল বি অ্যানাদার কোম্পানি যেটা এখন পর্যন্ত আমরা কেউ চিন্তা করিনি, বাট কেউ একজন করছেন। আমরা মনে করি ধরেন ফেসবুকের বিরাট প্রভাব না, কিন্তু আপনারা যদি চিন্তা করেন স্ন্যাপচ্যাট হচ্ছে একটা কোম্পানি যেটা ফেসবুকের থাকা অবস্থাতে উঠে এসেছে এবং এটা বেসিক্যালি গ্রোথ রেট এখন মাচ হায়ার দেন ফেসবুক। সো যারা করার তারা সব সিচুয়েশনই করে এবং করবে, এবং সেখানেই কিন্তু এন্টারপ্রেনিয়রশিপটা আসে। সেখানেই আসে যে আপনারা আসলে একটা সমস্যার মধ্যে নিজেকে তৈরি করতে পারছেন কিনা। সো টু গো ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় বাংলাদেশে এটা ইমপ্রুভ হচ্ছে ইন টার্মস অফ নাম্বার অফ পিপল কামিং ইন। আমার মনে হয় যে স্টার্ট আপ নিয়ে আগে একটা মানুষের মনে একটা স্টিগমা ছিল, সেটা অনেক কমে গেছে। স্টার্ট আপের ব্যাপারে অনেক প্রোগ্রাম হচ্ছে, সো অবভিয়াসলি পিপল আর ইন্টারেস্টেড। বাট হ্যাঁ, আমার মনে হয় দ্য বিগ গ্যাপ আমাদের সিস্টেমে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা এক্সিট দেখতে পাইনি, কোনো সাকসেসফুল এক্সিট দেখতে পাইনি, ওয়েদার ইটস IPO অর ওয়েদার ইটস পারচেজ। সো মার্জার অ্যাকুইজিশন অর IPO, এই একটা যদি এক্সাম্পল সেট করতে পারে কয়েকটা স্টার্ট আপ, তাহলে একটা চ্যানেল তৈরি হবে যেটা দিয়ে ওই চ্যানেলে আরও যারা আছেন তারা একটা গাইডেন্স পাবে যে কেমন করে আগানো যায়। সো এই পয়েন্ট থেকে যদি আমি একটু টিনাপার কাছে যাই, টিনাপা, আপনি বহু বছর বে এরিয়া ছিলেন এবং যেটাকে বলা হয় আমেরিকার বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্টার্ট আপ মাদারল্যান্ড। সো এরকম একটা জায়গায় 2 দশকেরও বেশি সময় আপনি ওখানে ছিলেন, আমি শিওর আপনি নাম্বারটা আরও ভালো বলতে পারবেন। তো ওখানে কাজ করার কারণে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং অন্যান্য জায়গায় কাজ করা এবং দেশের মাটিতে দেশের সাথে কানেক্টেড থাকা, এবং এতদিন পরে যখন আপনাকে বলা হলো যে আপনি গভর্নমেন্টকে একটু অ্যাডভাইস করেন যে স্টার্ট আপ নিয়ে গভর্নমেন্ট কী সাপোর্ট দিতে পারে। সো এখানে গভর্নমেন্টের রোলও এখনও অতখানি ডিফাইন হয়নি, অর্থাৎ একটা ইকোসিস্টেমে গভর্নমেন্টের রোল ইজ নট দি অনলি রোল। ভিসির রোল আছে, ইন্ডিভিজুয়াল এঞ্জেল ইনভেস্টরদের আছে, স্টার্ট আপদের আছে, এদেরকে তৈরি করার মানুষ যারা তারা আছেন, মেন্টার্স আছেন, অনেক ধরনের বিষয় আছে। সো আপনি যখন অ্যাডভাইস করছেন বা করবেন গভর্নমেন্টকে, আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন এবং আপনি কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন যে এগুলো সরকারের করা উচিত এবং এগুলো সরকারের করা উচিত না? Do's and don'ts are very important to actually create an ecosystem. সেই জায়গা থেকে আপনি কি অ্যাডভাইস করছেন? First of all, thank you, Himika, and I also want to thank BASIS and the partners here to host this conference.
এটা ফেব্রুয়ারি মাস, তো আমি ভাষা শহীদদের সম্মান জানিয়ে আমি আমার অ্যান্সারটা দিচ্ছি। First of all, government's role should be a very overarching role. It should not be just one role. Karon government is like the role would be like the role of a mother. You know, it needs to work with the outside players, like, you know, the VCs here and the startups, and people like you, Himika, who are also like leaders, right? And people look at you. So we have to include these players in this, whatever the policy making that we are going to do. Additionally, government also needs to have a concerted effort internally. এটা কিন্তু শুধু আইসিটি মিনিস্ট্রির একটা রোল শুধু না, এখানে আইসিটি মিনিস্ট্রি থাকবে, এখানে এডুকেশন থাকবে, এখানে রেগুলেটরস থাকবে, যেভাবে সবাইকে মিলে আমাদের একটা পলিসি আনতে হবে। So the do's and don'ts, what I would say is that it's not really do's and don'ts, it's really prioritizing. So the priority right now should be really to build these entrepreneurs. এবং entrepreneursরা কিন্তু just, you know, বুয়েট থেকে পাশ করে বার হলো এবং একটা প্রোডাক্টের আইডিয়া আছে, শুধু সেই দিকে না, we actually need to go to the grassroots level. So তার মানেটা কি? তার মানে হলো যে আমাদের যে even in the computer labs in the schools, we need to make sure that, you know, the kids, they know how to use a computer, they can think, they are creative, and they are not afraid to make a mistake. আগের প্যানেলে আমাদের আমার না ফাহিম ভাই ছিল, উনি বললেন যে, you know, don't be scared to make mistakes, যেটা আমাদের কালচারে আমরা ছোট থেকে শিখছি, ভুল করা যাবে না, ফেল করা যাবে না, কিন্তু ফেল না করলে, ভুল না করলে আমরা শিখব না। তো এই জিনিসগুলো শুধু আমাদের একটা এন্টারপ্রেনার্স আজকে আন্ডারগ্র্যাড করে বার হলো সেখানে না, ওদেরকে আসলে একদম গ্রাসরুট লেভেল এবং খুব ছোট থেকে কালচারের মধ্যে শেখাতে হবে। সো দ্যাটস ওয়ান থিং। দি আদার থিং ইজ, you know, the government also can play a very critical role, making sure that that, you know, these entrepreneurs who doesn't have a deep pocket, who has a pocket but it's empty, that, you know, the banks will be fine lending them money, তাই না? কিন্তু এখন if you don't have a very affluent family background, and you know, you probably cannot fund any of your ideas. তো গভর্নমেন্টের এখানে একটা রোল আছে। So going back to, you know, do's and don'ts, I think it's not like the don'ts, I think it's what you need to prioritize. এটা একটা লং টার্ম প্রজেক্ট, তাই না? তো এই প্রজেক্টের মধ্যে আমরা ফেজ ইন করব এবং দ্যাটস হাউ উই আর গোয়িং টু প্রগ্রেস। যদি আপনার কথাতে আমি, ইনফ্যাক্ট এটা সেকেন্ড প্রশ্ন হবে না, আমি যদি কথাটা টেনে নিই এইভাবে করে যে একটা ইকোসিস্টেমের রোড ম্যাপ যদি ডিজাইন করা যায় বাই এভরিওয়ান, অর্থাৎ সব ধরনের প্লেয়ারকে নিয়ে, সব ধরনের মানুষদেরকে নিয়ে, যেটাতে ইনফ্যাক্ট এই ধরনের কোয়েশ্চেন যে আমরা কবে কোথায় যাব, 2 বছরে যাব, 5 বছরে যাব, 2 বছর যেতে গেলে কি কি রিসোর্সেস লাগে, কাকে লাগে, কি কি ইঞ্জিনিয়ারিং করতে হবে, কি কি পলিসিস লাগবে, কি কি সাপোর্ট লাগবে, সেই ধরনের ম্যাপিং যদি ইনফ্যাক্ট গভর্নমেন্ট করতে পারে, আমার মনে হয় গভর্নমেন্টের সবচেয়ে বড় ফেসিলিটেশন এটাই হতে পারে, যেটা ইন্ডিভিজুয়ালি সবাই এক হতে পারে না, গভর্নমেন্ট সবাইকে নিয়ে একসাথে বসতে পারে। সো দ্যাট ইজ মাই রিকোয়েস্ট অর ইনপুট অর হোয়াট এভার ডিম্যান্ড থ্রু ইউ to well taken. Yes. Well taken, and I'm sure that we will include, you know, all these players in our policies. শওকত ভাই, যখন ট্রেডিশনাল ফাইন্যান্সিং কাজ করে না, বিশেষ করে টেকনোলজি কোম্পানিরা যখন ইউনো ওয়ার্কিং ক্যাপিটাল পেতেই অনেক অসুবিধা হয়, তারপরে আমাদের দেশে এখনও পর্যন্ত টেকনোলজির ভ্যালু বোঝা, এটার
ভ্যালুয়েশন তো আরও অনেক পরের। এটা যে আসলে কয় টাকার জিনিস, এটার পেছনে যে মানুষ আছে না হার্ডওয়্যার আছে, এই অ্যাসেসমেন্টগুলো যখন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা টিপিক্যালি যেটা ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল অর্থাৎ ব্যাংক, তারা যখন করতে পারছেন না, তখন অনেক বেশি বড় এক্সপেকটেশন থেকে যায় ভিসিদের কাছে। আবার এটাও সত্য কথা, ভিসিদের রোল একটু পরেই আসে। ভিসিরা আসে তখন যখন কোম্পানিটা একটু ভালো করতে থাকে, একদম শুরুতে আসেই না। সো বাট আমাদের দেশে ভিসিদের কাছে এক্সপেকটেশন কিন্তু প্রথম থেকেই আসবেন। সো লট অফ এক্সপেকটেশন। সেখানে অ্যাসোসিয়েশন আপনি এখন দেখছেন জেনারেল সেক্রেটারি হিসেবে, সেখান থেকে প্লাস বিডি ভেঞ্চার থেকে যখনই কাজ করেছেন, যে এক্সপেকটেশনগুলো স্টার্ট আপদের থেকে আসে সেটা কতখানি মিট করতে পারছেন, সেটা মিট করতে পারছেন না, যে কোনো চ্যালেঞ্জ আছে কি না, অ্যাসোসিয়েশনের জায়গা থেকেও কী ফিল করছেন যে যেই চ্যালেঞ্জগুলোকে যদি মিট করতে পারা যায় তাহলে হয়তো আসলেও যতগুলো রিকোয়েস্ট আসে সেগুলোর অ্যাসেস করে অনেক ভালো রেজাল্ট দেওয়া যায়, সেটা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ হিমিকা। অ্যাকচুয়ালি 100% স্যাটিসফাই তো কখনো কাউকে করা যায় না, এবং নেচারালি ভিসির যেটা একটা নিয়ম সেটা হলো এখানে অ্যাকচুয়ালি যেটা বলে ফেলিওর রেটের আগে আমরা যখন একটা যে কোনো এন্টারপ্রাইজ সিলেকশন করি, সেখানেও কিন্তু নর্মালি 100টা যদি আমরা দেখি সেখানে হয়তো 2টার বেশি আমরা দিতে পারি না, ফাইনালি ডিসবার্স করতে পারি না। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি গ্লোবাল প্র্যাকটিস। এটা অনেকগুলা কারণে, এটা এমন না যে এন্টারপ্রেনার দোষ অথবা আমাদের দোষ, এটা দুই সাইডেই কিন্তু অনেক কিছু আছে যেখানে মিলে না। বিকজ আই ওয়াজ এ ব্যাংকার, ব্যাংকে যেভাবে একটা সিস্টেমের মধ্যে এবং রিস্ক যেভাবে মিনিমাইজ করে ইনভেস্ট করা যায়, ভিসিতে কিন্তু সেটা হয় না। প্লাস এসে রিলেশনশিপের দিক থেকে যেটা আমি যদি কম্পেয়ার করি তাহলে অনেকটা এটা ম্যারিজের মতো। আর অ্যাকচুয়ালি বিকজ ইউ আর গোয়িং ফর লং টার্ম রিলেশনশিপ, ইউ আর ইনভাইটিং ভিসি টু ইউর হোম, আপনার বোর্ডে ডাকছেন, আপনার ইন্টারনাল কাগজপত্র দেখার জন্য বলছেন। তো সেখানে কিন্তু তাদের যেরকম এন্টারপ্রেনারের যেরকম চয়েস থাকে যে আমি এই ভিসির সাথে কাজ করব না, এই ভিসিকে আমি হিসাবে নিব না, আমাদের সাইড থেকেও যে কোনো সময় আমরা চিন্তা করতে পারি যে না, ওর সাথে বনবে না। তো সেই সব দিক, তারপরে ধরেন সেক্টরাল প্রেফারেন্স থাকে, তারপরে বিজনেসটা আমাদের পছন্দ কিনা, যেটা আগের সেশনে বলা হয়েছে, প্রত্যেক এন্টারপ্রেনার মনে করে যে তার আইডিয়াটা চমৎকার, এবং এটা আমি দোষের কিছু দেখি না। পৃথিবীতে সব মাই মনে করে যে তার সন্তান সবচেয়ে সেরা, সর্বশ্রেষ্ঠ, কিন্তু সব শ্রেষ্ঠ হলে তো আর সেটা শ্রেষ্ঠ হলো না। সেম ওয়ে যখন আইডিয়া নিয়ে কেউ আসে, সে চিন্তা করে যে আমার আইডিয়া তো বোধহয় পৃথিবীর সেরা, সো আমাকে কেন টাকা দিবে না, অনেকটা একটা দাবি নিয়ে আসে। তো সেইগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে আমাদের চোখ দিয়ে, থার্ড পার্টির চোখ দিয়ে দেখতে হয় যে আদৌ এটা কিনা, অ্যাকচুয়ালি একটা ভালো আইডিয়া কিনা, এবং আইডিয়ার পিছনে মানুষ, যেটা আজকে সেশনে বলা হয়েছিল আগের সেশনে, যে আইডিয়াটা নাকি কিছুই না। আইডিয়া তো অবশ্যই কিছু, আমার যেটা ধারণা, মানে আইডিয়া যদি 10% বা 20% হয়, তাহলে কিন্তু এক্সিকিউশন বা বিহাইন্ড দ্য আইডিয়া যে পার্সন, সেটাই কিন্তু 80% অথবা 90%। সো দুইটা মিলেই কিন্তু আলটিমেটলি এন্টারপ্রাইজটা দাঁড়ায়। সো সেই সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু আমাদেরকে ডিসিশন নিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছুই আমরা অ্যাকোমোডেট করতে পারি না। আমরা অ্যাকোমোডেট করতে পারি না তার মানেই যে সেই এন্টারপ্রাইজটা বা সেই আইডিয়াটা যে খারাপ তা না, সেটা আমাদের সাথে মিলল না। তাই তো সেটা হয়তো অন্য কোনো ভিসি চয়েস হতে পারে, অন্য কোনো অ্যাঞ্জেল ইনভেস্টরের চয়েস হতে পারে, আমার সাথে যায় না সেটাই। তো আর আমাদের কর্মক্ষেত্রের দিক থেকে যেটা আমি বলি, আমি অনেকগুলা আমরা চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছি। কারণ আপনারা যেরকম এন্টারপ্রেনার যারা, আপনারা নতুন একটা বাংলাদেশে এটা অ্যাকচুয়ালি আবহাওয়াটা নতুন শুরু হয়েছে। আজকে থেকে আমরা যখন আমাদের জীবন শুরু করি তখন কিন্তু এন্টারপ্রেনারশিপ কেউ চিন্তা করতো না, তখন সবাই চিন্তা করতো যে কেমনে চাকরি পাবো। তো এখন যে একটা আবহাওয়া শুরু হয়েছে, যদিও আমি মনে করি আরও অনেক দূর আমাদের যেতে হবে, তারপরেও এটা শুরু হয়েছে। সো এটা একটা ভালো লক্ষণ। অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেরকম নতুন, আমাদের কাছেও কিন্তু নতুন, সো আমরাও কিন্তু শিখছি। তো এখানে আমরা যেটা দেখি এন্টারপ্রেনার সাইড থেকে, যে এন্টারপ্রেনার রেডিনেস, যে আপনি আমাদের কাছে আসলেন, আপনাকে তো আপনার প্রজেক্টটা বা আপনার এন্টারপ্রাইজটা আমাদের কাছে সেল করতে হবে। সেল করতে গেলে কিছু রিকোয়ারমেন্ট থাকে, হয়তো দেখা গেল যে সেগুলো আপনি মিট করতে পারছেন না। রেগুলেটরি কিছু থাকে, যেরকম আপনার
অ্যাকাউন্টস মেনটেন করেন কিনা, অডিট করেন কিনা, কোম্পানির রেজিস্ট্রেশন ঠিকমতো আছে কিনা, রিটার্নগুলো ঠিকমতো দিচ্ছেন কিনা, ট্যাক্স ফাইলটা খুলেছেন কিনা, এগুলো অনেক কিছু থাকে যেগুলো যদি ফুলফিল না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছুই সাহায্য করতে পারবো না, বিকজ উই আর ইনস্টিটিউশন। আমরা তো মানে টাকা দিতে গেলে আমরা এগুলোর রেগুলেশন মেনেই করতে হবে। আর অন্য সাইড থেকে যেরকম আমরা যেটা ফেস করছি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন, যেরকম বাংলাদেশে অ্যাজ এ নিউ ইন্ডাস্ট্রি ট্যাক্সের ব্যাপার অনেকগুলো আছে, আমাদের ডাবল ট্যাক্স দিতে হচ্ছে ফান্ডের উপরে, সেটা যদি গভর্নমেন্ট রিমুভ না করে তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে না। আর আগের প্রশ্ন যেটা টিনাপা যেটা বলেছিল যে ডু অ্যান্ড ডোন্টের মধ্যে আমি একটা জিনিস আমি ইয়ে করব, গভর্নমেন্টের কাছ থেকে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যেটা দিতে পারে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার এবং পলিসি সাপোর্ট, কিন্তু অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট নিজেই প্লেয়ার হয়ে যায়, যেরকম ইএফ ফান্ড যেটা খুবই ভালো এক্সাম্পল ভেঞ্চার ক্যাপিটালের জন্য। বাট আপনি যদি কোনো এখন পর্যন্ত কোনো অ্যাসেসমেন্ট হয় নাই, বাট যদি অ্যাসেসমেন্ট হয় বা যারা বেসিসে আছে তারাও জানে এটার অভিজ্ঞতা কিন্তু খুব খারাপ। যারা টাকা নিয়েছে তার পত্রিকায় আসছিল বোধহয়, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তো এটা তো এক হলো যে গভর্নমেন্টের টাকাগুলো নষ্ট হলো, অ্যাট দ্য সেম টাইম মার্কেটে কিন্তু আমাদের ক্ষতি করে দিচ্ছে। লোকজন যারা ভেঞ্চার ক্যাপিটালে ফান্ড নিতে আসে তারা চিন্তা করে ও ইএফ ফান্ডের টাকা, এটা তো ফেরত দিতে হবে না। সো এটা কিন্তু আমি বলবো ডোন্টের দিক থেকে যে গভর্নমেন্ট যতটুকু পারে টাকার থেকে দূরে যেন থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ শওকত ভাই। আমি আমাদের হাতে আরেকটু সময় আছে, খুব কুইকলি যদি একটা করে ইটস লাইক র্যাপিড ফায়ার টাইপের যদি একটা হয় তাহলে হয়তো এটা সুন্দর করে শেষ করা যাবে। সাইদ ভাই আপনাকে দিয়ে সো as like 5 things startup should consider right now, domain hote pare বা স্কিলস হইতে পারে বা নিউ টেকনিক্স বা নিউ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইউ হ্যাভ ইউ ওয়ান্ট টু শেয়ার, 5টা জিনিস স্টার্টআপ ফাউন্ডারদের জন্য। স্টার্টআপ ফাউন্ডার্সদের জন্য আচ্ছা, প্রথম আপনার খাতা কলম থাকলে লিখে নেন। প্রথম জিনিস হচ্ছে যে আপনি ধরেই নেবেন যে আপনি ফেল করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্ট, যেটা আপনি যখন কিছু একটা স্টার্টআপ তৈরি করতে যাবেন আপনি ধরে নেবেন যে আপনি ফেল করবেন, এবং তারপরে আপনার ডিসাইড করতে হবে তারপর আপনি এটা করতে চান কিনা, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে কিপ অ্যান অপশন। হ্যাঁ, সবাই মানে দ্য বেস্ট অপশন ইন লাইফ ইজ টু হ্যাভ অপশনস। আমাদের একটা আপনি যখন গুগলের সার্গেই ব্রিন অ্যান্ড ওরা যখন প্রথম সার্চ ইঞ্জিনটা তৈরি করেছিল তখন বোথ অফ দেম ওয়ার পিএইচডি ক্যান্ডিডেটস, এবং ওরা কিন্তু সার্চ ইঞ্জিনটা বানানোর পরে ওরা কিন্তু লঞ্চ করেনি বা মার্কেটে ছাড়েনি, এবং ওরা এক পর্যায়ে ওরা চিন্তা করছিল ওরা পিএইচডি কমপ্লিট করে তারপর টিচিংয়ে যাবে রাদার দেন পারসুইং দিস কোম্পানি, এবং এক পর্যায়ে ওদেরকে $2 মিলিয়ন অফার করা হয়েছে, বা ওরা $2 মিলিয়ন ওরা এটা বিক্রি করতে চেয়েছিল ইবের কাছে, ইবে $2 মিলিয়ন চেয়েছিল, ইবে রাজি হয়নি $2 মিলিয়ন। হ্যাঁ, তারপরে দে কন্টিনিউ। সো ইনিশিয়াল স্টেজে কিপ অপশনস, কারণ ওইটা হলে কি দেন ইফ ইউ হ্যাভ অপশনস তাহলে ইউ ক্যান সার্ভাইভ লঙ্গার। হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড জিনিস, কারণ ইফ ইউ সার্ভাইভ লঙ্গার অনলি দেন ইউ ক্যান বি সাকসেসফুল। সো দ্যাটস দ্য সেকেন্ড থিং। দ্য থার্ড থিং হচ্ছে যে বাংলাদেশে ফাইন্ড আউট কোন এরিয়াতে দেয়ার ইজ এ গ্যাপ। আমাদের দেশে যেমন লজিস্টিক্সে অনেকে কাজ করছে, বাট দেন এগেইন লজিস্টিক্সের মধ্যেও কিন্তু বেশ কিছু এরিয়া গ্যাপ আছে। হ্যাঁ, যেমন আপনার সেবা যেটা করছে এবং সেবার আগে অন্য যারা এই কাজটা করেছে, এখানে কিন্তু ইটস এ কোয়েশ্চেন অফ এক্সিকিউশন, নাথিং এলস। সো আপনার যদি যে এরিয়াতে কাজ করেন, আনলেস ইউ আর 100% dedicated in execution, you won't survive. So execution is the must. That's the third point. The fourth point is try to be self-funded as much as possible. তার কারণ হচ্ছে যে কোনো দিন টাকা বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে অনেক কিছু হয়, আপনার কোম্পানিও যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, এবং আপনি যদি অন্যের টাকার উপর ডিপেন্ড করেন you won't survive. So try to be as quickly as possible get the revenue in and try to be profitable or self-funded. আর ফিফথ হচ্ছে যেটা সবাইকে বলি, এটা স্টার্টআপ বলেন আর লাইফে বলেন, এনজয় ইট। ইফ ইউ ডোন্ট এনজয় দ্য জার্নি, it's a long one. It's like a 5-10 years across the world. So unless you enjoy the journey, you won't be success. So you have to enjoy every moment.
ওয়ান্ডারফুল। আমি 5টা এমনি বলেছিলাম কিন্তু উনি 5টা ঠিকই বলে ফেললেন। দ্যাটস দ্য বিউটি। টিনাপা, এক লাইনে, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ টু দি অডিয়েন্স অন বিহাফ অফ গভর্নমেন্ট? Let's see. So many things to give, right? We want to give all the support to our entrepreneurs. Even when I say all the support, it means all the support. But in return, I also want them to understand that, you know, this is not going to continue forever. এটা একটা support, এটা আমাদের, it's just a support. এবং এটা free না, এবং take full advantage of it. You know, this is the time. সময় সব সময় বসে থাকে না, এখনই কিন্তু সময় আমাদের এবং আপনাদের এই সুযোগটা নেওয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ টিনাপা। কোনো কোয়েশ্চেন আছে অডিয়েন্স থেকে? ওয়াও, উই হ্যাভ আ কোয়েশ্চেন। কেউ আছে ফ্লোরে মাঝে? থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ। আমি আরমান। Actually, we have a little startup which helps small businesses to sell online. But every technology, মানে স্টার্টআপসগুলোর একটা কমন চ্যালেঞ্জ আমি যেটা দেখি যে আমাদের যে ম্যাস পপুলেশন আমরা যেটা বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিলেজ এরিয়া বা মোস্টলি মানে আরবান এরিয়ার বাইরে। বাট আমাদের মোস্ট অফ দ্য টেকনোলজি স্টার্টআপসরা কাজ করতেছি মোস্টলি ঢাকা অ্যান্ড হয়তো সিটি ওরিয়েন্টেড সার্ভিসগুলা। বাট লাইক এই যে আরিফ ভাই বক্তৃতা শুরুতে যেটা বলেছিলেন যে বিকাশ যেই সলিউশনটা ছিল একদম ম্যাস লেভেল পর্যন্ত গিয়েছে বা ওই ধরনের প্রবলেম সলভ করেছে। তো টেকনোলজি স্টার্টআপসগুলোরও মানে সেই পটেনশিয়াল আছে যে একদম লাস্ট ডোর পর্যন্ত যাওয়ার। বাট এই সাইডে দেখা যায় যে গভর্নমেন্ট বা এই যারা মেন্টরশিপে আছেন বা এই কমিউনিটিতে আছেন মানে তাদের কিছু সাপোর্ট মানে আমরা এক্সপেক্ট করি যেটা মার্কেট এডুকেশনে হেল্প করবে। বা লাইক আমরা এই যে ফেসবুকে ডলারের পর ডলার কমার্সে ব্যয় করতেছি, তো এটা যদি আমরা লোকাল অ্যাড নেটওয়ার্কসগুলোতে ওভাবে আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হয় বা লাইক নিউজ পেপার আর টিভি, আমি কোথাও দেখি না যে একটা টিভিতে কোনো আমি ই কমার্সের জড়িত ধরেন ই কমার্সের কোনো অ্যাডভার্টাইজ আমি দেখি না। কোয়েশ্চেনটা ব্রিফ করেন। সরি। তো এই মানে আমাদের প্রচার বা ম্যাস লেভেল এডুকেশনের জন্য মানে আমরা তো চেষ্টা করছি আমাদের মতো করে, আর গভর্নমেন্ট বা এই পলিসি মেকার বা এই আপনাদের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ? কারণ আমরা মোস্টলি দেখি যে উদ্যোক্তা তৈরি করার প্রচুর প্রোগ্রাম হচ্ছে, বাট উদ্যোক্তাদের যেই প্রোডাক্ট এইটা এন্ড ইউজারকে পৌঁছানো বা তাদের যেই অ্যাওয়ারনেস অনলাইনে কেনাকাটা করবে বা অনলাইনে কোনো টেকনোলজি ইউজ করবে সেই জিনিসটার কনজিউমার এন্ডে পৌঁছানোর জন্য কি করা যেতে পারে? থ্যাংক ইউ। ফ্রম বেসিস থেকে আমি একটু করে বলে নিই, তারপরে আপনাদের যেটা অ্যাড করার আছে খুব কুইকলি। লেটস সে বেসিস মেম্বারদের জন্য যেটা সবসময় করে সেটা হচ্ছে যেখানে ঠেকে যায়, সেটা পলিসিতে হোক, সেটা কোনো রিসোর্স মোবিলাইজেশনে হোক, সেটা কোনো এমন মাঝে মাঝে কোম্পানিদের মার্কেটিংয়ের জন্য, যেমন SoftExpo ইজ অ্যান এক্সাম্পল যে বেসিসের মেম্বারদের জন্যই এটা। এবং আমরা এখানে ডিসকাসও করছি এরকম একটা ইস্যু নিয়ে। স্টার্টআপ মেজরিটি স্টার্টআপ এখনও বেসিসের মেম্বার না, বা স্টিল বেসিস মনে করে যে একটু বড় হলে এই স্টার্টআপগুলো বেসিসের মেম্বার হবে, তখন বেসিস আসলে অনেকভাবে ভাবতে পারবে। তো বেসিসের কিছু লিমিটেশন আছে, এই জায়গা থেকে মেম্বারদের ছাড়া বেসিস ভাবতে পারে না। বাট ইন্ডাস্ট্রির রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই ধরনের ডায়ালগস, এই ধরনের কনভারসেশন হচ্ছে। আর যেটা আপনি বলছেন যে পলিসি, যে অর্থাৎ এই ধরনের কিছু রেস্ট্রিকশন, আমাদের লোকাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য কিছু রেস্ট্রিকশন আমরা কিছু গভর্নমেন্টকে বেসিস থেকেও বলেছি যে লোকাল মার্কেট যদি ডেভেলপ করতে হয় আমার কিছুটা সময়ে কিছু জিনিস বন্ধ করে দেওয়া, কমিয়ে দেওয়া, অথবা কিছু প্রায়োরিটি বা কিছু সুযোগ সুবিধা আমাদের লোকাল স্টার্টআপদের জন্য যাতে দেওয়া যায়, সেই ধরনের এক ধরনের কনভারসেশন ইউনো কোম্পানিদের জন্য আছে, আলাদা করে স্টার্টআপদের জন্য এখনও হয় নাই। বাট অ্যাজ আ চেয়ারম্যান অফ দি স্ট্যান্ডিং কমিটি অফ স্টার্টআপ বেসিসের আমি আছি, রিয়াদ আছে, আরিফ ভাই আছেন। আমরা এই জিনিসটাকে আমাদের দিক থেকে উই ক্যান পুশ অ্যান্ড টক টু গভর্নমেন্ট অ্যান্ড অল আদার যে লোকাল স্টার্টআপদেরকে এটলিস্ট যেটুকু করার জন্য অনেক কিছু করা লাগে না, যেটা বেসিক টুইক্স, এগুলো করে যদি আমরা কোনোভাবে সাপোর্ট দিতে পারি উই ক্যান, ইনশাল্লাহ আমরা নেক্সট মিটিংয়ে উই উইল ডিসকাস দ্যাট আই ক্যান টেল ইউ অ্যাটলিস্ট। আর কেউ যদি মানে এখান থেকে মনে করেন যে লোকাল স্টার্টআপদের জন্য, না
আমি যেটা বলবো সেটা হলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাছ থেকে সব কিছু চাইলে হবে না। যেরকম মার্কেট ডেভেলপমেন্ট, এটা কিন্তু এন্টারপ্রেনারের কাজ। হ্যাঁ, ওইখানে যেটি প্রশ্ন আসে যে ইনফ্রাস্ট্রাকচার, যেরকম কালকের একটা সেশনে কথা হয়েছে যে ঢাকার বাইরে ইন্টারনেটকে চিপার করা বা ইন্টারনেট পৌঁছে দেওয়া, ওই ধরনের সার্ভিস হয়তো গভর্নমেন্টের কাছে চাওয়া যায়। কিন্তু গভর্নমেন্টকে যদি বলি যে ভাই আমার প্রোডাক্টটা বিক্রি করে দাও, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব। আমার প্রোডাক্ট যদি বিক্রিযোগ্য হয় সেটা আমাকেই বিক্রি করতে হবে, মার্কেট আমাকেই ডেভেলপ করতে হবে। I totally agree with Himika and Shokot Bhai. But additionally, আমার মনে হয় যে যেহেতু আমরা এখন মাত্র শুরু করছি আমাদের এই স্টার্টআপ ইকোসিস্টেম, কিছুটা সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আমরা অবশ্যই দিব। Because the entrepreneurs are very new and this is a very, very new nascent landscape. তো সেটার জন্য আমরা যেটা করার আমাদের প্ল্যান, and it's kind of in the process, and Magneto is helping us with that. We are going to have a website where it's going to be the website for Startup Bangladesh, and in that website we will be showcasing our startups. So that would be a way to market these startups and kind of introduce them to locally. Then I go back to Shokot Bhai, and that is, if you are not going to survive the competition, you are not going to survive. The competition is global, and you have to persevere. This is your game. We can only give some tactical support. But at the end of the day, this is a business, this is a game, and the goal is to be a global player. তো সেখানে কিন্তু আমরা আমাদের সরকার বা other players, they cannot really give you much support. So if your product is good, if your business plan is good, you'll survive. Actually আমাদের টাইম শেষ। যদি কোনো প্রশ্ন থাকে আমরা অফলাইনে নিয়ে নেই। টাইমস আপ। রাত ভাই, আপনি একটা কোয়েশ্চেন করেছেন, আর করা যাবে না। আমরা অফলাইনে বলছি তো, আমরা প্যানেলিস্ট যারাই আছেন তারা আরও কিছুক্ষণ আছে। আমার ধারণা আপনারা ইন্ডিভিজুয়ালিও কথা বলে নিতে পারেন। আই উড রিকোয়েস্ট রিয়াদ এগেন টু কাম আপ স্টেজ, যাতে আমাদের প্যানেলিস্টদেরকে দ্য টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ইউ ক্যান হ্যান্ড ওভার। আই এম ভেরি থ্যাঙ্কফুল যে অনেকেই, এখন 8:45 বাজে, আপনারা এখনও এখানে আছেন, এখনও স্বতঃস্ফূর্তভাবে কোয়েশ্চেন করতে চেয়েছেন। দ্যাটস ভেরি রেয়ার, এগুলো বাংলাদেশে হয়, খুব বেশি বাইরে হয় না। সো প্রথমে রিকোয়েস্ট করছি রিয়াদকে, টিনা জাবিন। Let's have a big round of applause for Tina Zabin Appa. বেসিসের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা টিনা আপা। সাজিদ ভাই। সাজিদ রহমান ভাই। আমাদের লং টাইম ফ্রেন্ড শওকত ভাই। And to myself. Sabira Subani Himika Apu. Round of applause. Thank you. Oh, acha, adhuru thako. Thank you so much. Amar kaj shesh. Arif, up to you now. And again, I will request Himika Apu to hand over this to Riyad Bhai and me, because we are also in the event. So yeah, round of applause for me and Riyad Bhai.